আমি প্লেয়ারদের সাথে করে রাখলাম, তোরা কেন চলে আসলি সবাই? বলে বাসের হর্ন বাজিয়েতেছে। বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য না, যেহেতু আসতেছে ওদেরকে ব্যাট করতে দাও, ব্যাট করতে দিয়ে লাঞ্চের মধ্যে অল আউট করে দাও, টি এর মধ্যে একটা ঠিক টি এর মধ্যে তোমরা নিজেরা ব্যাট করো, করে আবার অল আউট করে দাও, দিয়ে একদিনে খেলা শেষ করে দাও। এবি ঢুকস তখন বাংলাদেশের গণশত্রু হয়ে গেল। ওরকম একটা উক্তির পরে ডেফিনেটলি আমাদের খুব লজ্জা বোধ আসছিল, স্বাভাবিক কথাই। আমার মনে আছে জাস্টিন ল্যাঙ্গার বাংলাদেশের ক্যাপ পরে ছবি তুলছে, বা আমরা কেউ অস্ট্রেলিয়ার ক্যাপ পরে ছবি তুলছি। মাশরাফি তাকে একটা ছক্কা মেরেছিলেন এবং ম্যাকগিল ওখানে বলেছেন আমি জীবনে এত বড় ছক্কা খাইনি। আমি জানি না, ড্যাব জানে। ড্যাব আমাকে বলার পর আমি তাড়াতাড়ি ভিতরে গেলাম, বললাম কি রে তোরা এখানে কি করছ, বাইরে যা খেলা দেখ। এটা অনেকে বুঝতে পারিনি দাদা আমার এই কথাটা। আমি কোনো সময় বলি নাই যে অস্ট্রেলিয়া এই দলটা খারাপ, অস্ট্রেলিয়া এখনও ওয়ার্ল্ড বিটার। আপনি লিটন দাস বলেন, আপনি নাজমুল শান্ত বলেন, যারা এরা কিন্তু টেস্ট ম্যাচে যথেষ্ট। আপনি তানজিদ টাইমের কথা বলেন, আমি বলবো নতুন, ঠিক আছে, বাট এরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের আছে, ঠিক না? সবাই আমরা বলছি নাহিদ জানা, শরীফুলের কথা, বাট বাকি যারা চারজন আছে এই দিকে ভুলে গেছি। এবার তো আপনাকে নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ জিতেছে। আমি সবসময় টেস্ট ম্যাচের প্রতি ইনিংসে খুব গুরুত্ব দিই। সব ইয়াংস্টারদের রোল মডেল কিন্তু মমিনুল। আমার মনে হয় টাইমের অনেক 100 দেখছি, ছোট টাইম যদি এরকম কিছু একটা করে আপনি অলওয়েজ বাংলাদেশ বেটার একটা পজিশন। আর কিন্তু এখন মুশির এক্সপিরিয়েন্স, মুমিনুল এক্সপিরিয়েন্স আপনি চিন্তা করেন, লিটন দাসের এক্সপিরিয়েন্স চিন্তা করেন, এখন তো ড্রেসিং রুমে এগুলো আছে। আমাদের তো আপনি আমাদেরগুলো ছোট করছেন, কারণ আমাদেরগুলো তো অনেক বড় টেস্ট প্লেয়ার, ডাবল 100 মুরলির এগেইনস্টে ডাবল 100 করা প্লেয়ার আছে আমাদের। প্রিয় দর্শক, আজ রাতটা পেরোলেই ভোরবেলায় সকাল 6:30টায় বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। তো বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ এমনিতেই বড়, এটা আরও অনেক বড়, কারণ হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে 23 বছর পর। যে কারণে আমাদের আজকের এই বিশেষ কি বলবো, টক শো বলবো নাকি আড্ডা বলবো না আলোচনা বলবো, সেটার নাম দিয়েছি আমরা যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ 23 বছর আগে পরে। আমি যখন বললাম আড্ডা বলবো কি না, তা আড্ডা বললে তো একা একা আড্ডা মারা যায় না। এটা হয় আপনারা হয়তো ওইদিকে আছেন ক্যামেরার, আমি এদিকে একা কথা বলে যাচ্ছি, সেটা তার আড্ডা হয় না, আড্ডাতে সঙ্গী লাগে। তো সেই আড্ডার সঙ্গী হিসাবে আজকে স্টুডিওতে এসছেন খালেদ মাহমুদ, যাকে সুজন নামে সারা পৃথিবী চিনে। সুজন, আপনাকে ধন্যবাদ আসার জন্য। হ্যাঁ, এবং সুজনকে এটা কোনো ভালোবাসা ডাকা হয়নি যে সুজনকে আমি খুব পছন্দ করি, সুজন খুব ভালো মানুষ, এইসব কিছু না। সুজনের এখানে আনার কারণ হচ্ছে 2003-এ বাংলাদেশ যখন সর্বশেষ অস্ট্রেলিয়া টেস্ট খেলতে গিয়েছিল, তখন খালেদ মাহমুদ সুজন ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, টেস্ট দলের অধিনায়ক। তখন তো 3 ফর্মেটে এক অধিনায়ক, তাই না? জি হ্যাঁ, বাংলাদেশের অধিনায়ক। না, তখন টি-20 ছিল না। ও টি-20 ছিল, আমার 3 ফর্মেট বলি, এখন তো 2 ফর্মেট। হ্যাঁ, তখন 2 ফর্মেট। হ্যাঁ সুজন, 23 বছর পর আমি যেটা বললাম যে যেটা আমরা দিয়েছি আলোচনার বিষয়, 23 বছর আগে পরে অস্ট্রেলিয়া বাংলাদেশ, মাঝখানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলতে গেছে, টি-20 বিশ্বকাপ খেলতে গেছে, কিন্তু টেস্ট সিরিজ বাইলেটারাল টেস্ট সিরিজ খেলতে গেছে 23 বছর পর। তো আমি পরে এই বর্তমানে একটু পরে আসি, আপনার সময় যাই, যে 2003 সালে যখন শুনতে পেলেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট খেলতে যাবে, ওই মুহূর্তটার অনুভূতি, রোমাঞ্চ বলেন বা একটা এক্সাইটমেন্ট, একটু ভয়? রোমাঞ্চটাই ছিল দাদা অনেক। আসলে সত্যি কথা বলতে গেলে অস্ট্রেলিয়ার ওরকম একটা শক্তিশালী দলের সাথে আমরা টেস্ট ম্যাচ খেলবো, মানে একটা তো অনেক, যদি আপনি ওইভাবে বিচার করেন তাহলে শক্তির বিচারে তো আমরা, মানে অনেস্টলি যদি বলি, অনেক আকাশ পাতাল ডিফারেন্স ছিল। বাট তারপরেও আমরা ওইরকম লিজেন্ডস প্লেয়ারদের সাথে স্টিভ ওয়া, ব্রেটলি ম্যাকগ্রা বা ম্যাথু হেডেন, মানে নাম বলে শেষ করা যাবে না, মানে এমন একটা দল ছিল, হ্যাঁ, মানে যে এই দলটার সাথে আমরা খেলবো, এটা আমরা অনেক রোমাঞ্চিত ছিলাম। আপনি তো মানে খুব সাক্ষী ওই সময়টা আসলে বাংলাদেশ ক্রিকেট। আপনি এখন না যতটা মাঠে যান, তখন তো আপনি ডে ইন ডে আউট আপনার মাঠে যাওয়া, তো আমাদের সম্বন্ধে জানা ছিল, সব ছিল। তো আপনি জানেন যে আমাদের তখন প্রিপারেশন বলতে কি, আমাদের টেস্ট ম্যাচে আমরা মাত্র তখন 2-3 বছর আমরা শিশু তখন আসলে বলতে গেলে। আমাদের ফার্স্ট টেস্ট ক্রিকেটের স্ট্রাকচারটাও আপনার খুব ভালো জানা ছিল, যে আমরা কীরকম উইকেটে খেলি বা কীভাবে ক্রিকেট হয় আমাদের। বাট ওইখান থেকে মানে আমাদের যেমন একটা, এখন যেমন আমরা ধরেন অস্ট্রেলিয়া খেলতে যাব, আমরা মাথায় একটা অনেক হাতে মেন্টালি প্রিপারেশন থাকে, ওই প্রিপারেশন মতন কাজ হয়। তখন আমাদের একমাত্র কোচ হচ্ছে ডেভ ওয়াটমোর, মানে আমাদের যে ব্যাটিং কোচ আলাদা, বোলিং কোচ আলাদা, ফিল্ডিং কোচ আলাদা, এমন কিছু কিন্তু ছিল না। আপনি জানেন যে আমাদের একজন কোচ আর একজন ট্রেনার, এই তো আমাদের বাড়তি কোনো যে প্রিপারেশন, কারণ ড্যাভও আমার মনে হয় না খুব একটা বেশি জানতো ডারউইন অ্যান্ড কেইন্স সম্বন্ধে, কারণ এখানে এত কম খেলে, প্রথম খেলাই হয় না, আমরা এই প্রথম খেলা ছিল, তো জানতো না। এবং আমরা খালি জানতাম যে ওয়েদারটা কন্ডিশনটা আমাদের মতন। তো আমরা ওখানে যাওয়ার পর তো একটু আগেই গিয়েছিলাম আমরা, যেহেতু আমাদের হাতে সময় ছিল। তো
আমাদের রোমাঞ্চটাই আসলে বেশি ছিল। মানে আমরা অস্ট্রেলিয়া টিমকে নিয়ে যে প্ল্যান করা, যে কম্পিউটার অ্যানালিস্ট নিয়ে মানুষ প্ল্যান করে আজকালকার যুগে, সেরকম অ্যানালাইসিস করে যে স্টিভ ওয়ার কি দুর্বলতা, বা আমরা কিভাবে ম্যাকগিলকে খেলবো বা ম্যাকগ্রাকে খেলবো, এরকম কোনো আমাদের প্ল্যানিং ছিল বলে আমার এক ফোঁটাও মনে নেই, ছিলই না আসলে বলতে গেলে। সুতরাং আমরা একদম আনপ্রিপেয়ার একটা দল বলতে গেলে। ওই এমনিতে আমরা প্র্যাকটিসের ট্রেনিং করেছি, প্রিপারেশন নিয়েছি, বাট অস্ট্রেলিয়া তো আমরা চিনি, আমরা ওদের টিভিতে খেলা দেখেছি অনেক, তো ওদের সম্বন্ধে তো আমাদের সবারই জানা ছিল। বাট ওদের স্ট্রেংথ উইকনেস সম্বন্ধে আমরা ধরেন টিভিতে যতটুকু জানতাম সেটাই, আর ডেভ আমাদের যতটা বলে মুখে হেল্প করেছে, বাট এর বাইরে কিন্তু আমাদের খুবই ইনফরমেশন অনেক কম ছিল আসলে। হ্যাঁ, তখন তো আর এই এরকম টেকনোলজির এরকম অ্যাডভান্সমেন্টও হয়নি। যেমন প্রতিটা ব্যাটসম্যানকে বোলারকে আলাদাভাবে অ্যানালাইসিস করা, একদম কেটে ছিঁড়ে ফেলা হয়। আরেকটাও ব্যাপার ছিল হয়তো যে অ্যানালাইসিস করেই বা কী হবে, মানে তখন ব্যাপারটা এরকম ছিল যে বাংলাদেশ খেলছে, শিখছে, আস্তে আস্তে এগোবে হয়তো। আমি একটু আগে আমাদের পুরনো ফাইল দেখছিলাম, 2003 সালের প্রথম আলোতে আমরা কি করেছি, ওখানে দেখলাম যে আপনার কথা দিয়ে একটা শিরোনাম, আমাদের একটু সময় দিন, খুব স্বাভাবিকভাবে ওইটা কথাটা ছিল। আর ডেভ হোয়াটমোরের ওটা বাংলাদেশের কোচ হিসাবে ফার্স্ট ট্যুর, ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল 2003-এর ওয়ার্ল্ড কাপে বিপর্যয়ের পরে আপনি ক্যাপ্টেন হলেন, ডেভও আসলো, কোচ চেঞ্জ হলো, ডেভ আসলো। ডেভের সঙ্গে আপনার প্রথম দেখা হওয়ার স্মৃতিটা কি মনে পড়ে? হোয়াটমোরের সাথে আপনার প্রথম ইন্টারাকশন? ডেভ তো অলওয়েজ মানে অ্যাজ এ ম্যান, মানে ইজ এ ভেরি ফ্রেন্ডলি, মানে তার ম্যানেজমেন্ট আমি মনে করি 100-100 আসলে। মানে সে আপনাকে পছন্দ করুক না করুক, দ্যাটস ইম্যাটেরিয়াল, বাট এটা আপনি অনেকদিন মিশলে পরে হয়তো বুঝতে পারবেন। বাট আপনাকে আপন করে নেওয়ার মতো তার একটা অ্যাবিলিটি ছিল আমার মনে হয়, যে সেটা আমাদের পুরো টিমটাকে খুব আপন করে নিয়েছিল। এবং প্রথম দেখাতেই তার হাসি মুখ বা তার অ্যাটিচিউড আমাদেরকে দারুণভাবে ইয়ে করতে, যে আমরা তো এরকম একটা মানুষকেই চাই যে আমাদের সাথে কথা বলবে বা আমাদের কথাগুলো শুনবে। ড্যাব এরকমই একজন মানুষ ছিল ইনিশিয়াল স্টেজে। আমার ওইটুকুই মনে পড়ে যে এটার হাসি মুখটা, যে মানে হয় না যে প্রথম দেখাতেই হাক করা, এটা তো সব কোচরা আসলে ওইভাবে হয় না। ড্যাবের মধ্যে যেটা ছিল, এবং হি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাজ ওয়েল যে আমাদের দলটাকে নিয়ে, যে আমরা নতুন একটা দল, সে এটাকে ভালো করতে চায়। তো মানে আমার মনে হয় যে ওর এরকমই ছিল আসলে। ও কোচ হিসেবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে স্পেসিফিক কিছু বলছিল যে ধরেন ওই সময়ের অস্ট্রেলিয়া, মানে যদি আমরা সর্বকালের সেরা দল বলি, অবশ্যই টেস্ট নিয়ে যেতে আলোচনা করছি, টেস্ট আলাদা করে নিই, 3-4টা দলের কথা যদি আমরা বলি, ওই দলটার কথা আসে, স্টিভ ওয়ার ওই টিমটার কথা। তো সেই দলের সঙ্গে আমরা খেলতে যাচ্ছি। এর আগে আমরা 13টা টেস্ট ম্যাচ খেলেছি, মনে হয় 9টাতে ইনিংসে হেরেছি, বাকিগুলো ধরেন 7 উইকেট, 8 উইকেট, 9 উইকেট, মানে জাস্ট একটা আকাশ পাতাল, মানে একটা টপ টিমের সাথে সবচেয়ে নিচে। না, ড্যাব ওরকম, মানে আমার কথা ছিল যে ড্যাব আমাদেরকে বলেছিল আমরা নতুন একটা দল, মানে আমাদের কম্পিটিশন করাটা ইম্পর্টেন্ট, আমরা যাতে পজিটিভ থাকি, আমরা যাতে মানে অত বেশি চিন্তা না করি, আমরা যেটুকু জানি রিল্যাক্স রাখতে চেয়েছিল। ইনফ্যাক্ট আর খালি বলেছিল ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমার যেটা মনে আছে যে আমরা যাতে ওদের স্ট্রং পয়েন্টে বল করি বেশি। তো তখন আমাদের ধরেন স্ট্রং পয়েন্টে বল করে, যে ম্যাথু এডেন ওয়াজ ভেরি স্ট্রং অন হিজ উইকেটস, প্যাডসে তো অনেক স্ট্রং। তো আমরা ওকে অফ স্টাম্পের আপনি যদি মনে রাখেন, এটার জন্য পরে আবার কথা হচ্ছে যে মঞ্জু অনেক বাইরে বল করেছিল এই ডারউইন টেস্ট ম্যাচে, নতুন বলটা তো আমাকে যেমন কাজে লাগে। ওরা তো আবার দুষ্টু অনেক মাঠে, যদিও আমাদের সাথে খুবই দারুণ অমাইক ব্যবহার করেছিল, আমি বলবো আসলে, কারণ আমরা যখন শুনে গেছি তখন আমরা জানতাম যে অস্ট্রেলিয়া স্লেজিং মাস্টার সবাই কেরম করে। তো ম্যাথু এডেন আমাদের পিঞ্চ দিয়ে একটা কথা বলছে, তোমরা কি নতুন বলটা বল করবা না বাইরে করে নষ্ট করবা? মাঠের মধ্যে ব্যাটিং করা অবস্থায় এই কথাটা বলছিল, আমার এটা মনে আছে। আমাকে বলছিল ক্যাপ্টেন যে বল কি তোমরা, তাই মঞ্জুকে বললো উইকেটে কর, এত বাইরে করতে বলেছে, ভিতরে করলেই তো মারবে। আমি তো মারুক, কিন্তু আমি নতুন বল নষ্ট করতে পারবো, ওয়ান্ডার বোলিং করতেছে একদম আমরা তো জানো আমাদের এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে গেলে অনেক কম ছিল। আর ওদের মতো একটা দলের সাথে আমাদের এক্সপিরিয়েন্স আসলে চিন্তা করা তো লাভ নেই তখন। আসলে আমরা যেই কন্ডিশন বা যেই পরিবেশে যেভাবে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে বড় হয়েছি, তার সাথে আকাশের পাতাল ডিফারেন্স ছিল আসলে। উইকেট বলেন, সব কিছু বলেন, অ্যাটমসফিয়ার বলেন, সব কিছু। মানে আমরা আর সামনে এত বড় বড় প্লেয়াররা, মানে যাদেরকে আমরা টিভি পর্দায় দেখছি, তাদের সাথে আমরা টেস্ট ম্যাচ খেলছি। এবং আপনি যেটা বললেন, আপনি যদি মানে ক্রিকেট শুরু থেকে আজ পর্যন্ত যদি সেরা 4টা দলের কথা বলেন, তাহলে স্টিভ ওয়ার এই দলটাকে আলাদা করতেই হবে সত্যি কথা বলতে গেলে। তারপরেও আমরা মনে করি আমরা মানে আমরা ব্রেভ ছিলাম। আমাদের অনেক তির্যক মন্তব্য শুনতে হয়েছে ওই ওয়ার্ল্ড কাপের আগে, মানে ওই টেস্ট সিরিজের আগে। ওইটা আমি আসবো। হ্যাঁ, তারপরেও মানে আমার মনে হয় যে উই ডান ওয়েল। আমি মনে করি যে খারাপ দেখে না। ওইবার আপনি বললেন যে আগে যাওয়ার কথা, তখন ক্রিকেটটা একটু ডিফারেন্ট, আর অনেক আগে তো আরও ডিফারেন্ট ছিল। এখন চিন্তা করি 23 বছর আগে কত ডিফারেন্ট ছিল, যে বাংলাদেশ এখানে গিয়ে 3টা প্রিপারেশন ম্যাচ, প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। একটা হচ্ছে কুইন্সল্যান্ড একাডেমি অফ স্পোর্টসের সঙ্গে, এটা বাংলাদেশ হেরেছিল, আমরা প্রথম খেলেছিলাম প্রথম। তারপরে কমনওয়েলথ ব্যাংক একাডেমি,
তারপর চিফ মিনিস্টার শেষ ছিল চিফ মিনিস্টার, যেটা একটা স্ট্রং টিম ছিল। স্ট্রং টিম, মাইকেল ক্লার্কের ক্যাপ্টেন ছিলেন উনি। জি, উনি তখন নতুন একদম, হ্যাঁ, upcoming। ইয়াং ছেলে একদম। শেষ 2টা প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ জিতেছিল। তো তখন তো ওই যে আপনার বাংলাদেশ দলের যে অবস্থা, আমাদের সাংবাদিকদেরও একই অবস্থা। অস্ট্রেলিয়া গিয়ে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচে জিতেছে, আমরা তো এটা মানে বিরাট একটা ব্যাপার ছিল। যে কারণ হচ্ছে যে বাংলাদেশ যাওয়ার আগে ডেভিড হুকস একটা কথা বলেছিলেন, উনি প্রয়াত হয়েছেন, ওনাকে আমি কোনো করতে চাই না, কিন্তু ওনার কথাটা ছিল এরকম যে বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য না, যেহেতু আসতেছে ওদেরকে ব্যাট করতে দাও, ব্যাট করতে দিয়ে লাঞ্চের মধ্যে অল আউট করে দাও, টিয়ের মধ্যে একটা ঠিক টিয়ের মধ্যে তোমরা নিজেরা ব্যাট করো, করে আবার অল আউট করে দাও, দিয়ে একদিনে খেলা শেষ করে দাও। আসলে কোনো একদিনে টেস্ট শেষ হয়নি। ওই কথাটা তো খুবই, ডেভিড হুকস তখন বাংলাদেশের গণশত্রু হয়ে গেল। অসম্মানজনক একটা কথা ছিল। আপনারা তো শুনেছেন এটা? জি, অবশ্যই। ওটা শোনার পর আমাদের ওই ডারউইনে আমরা যখন প্র্যাকটিস ম্যাচ শেষ করলাম, তারপর পরের দিন মানে আমাদের ইভিনিং একটা চা চক্র ছিল অস্ট্রেলিয়া টিমের। আমরা বারিন্দা দ্বারা সব আড্ডা মারছিলাম, আর আমরাই বাংলাদেশিরা। হঠাৎ স্টিভ আসছে, এসে আমার ঘরে হাত দিয়েছে, হাই খালেদা হাউ আর ইউ। তা আমিও খুব একটা সারপ্রাইজ হয়েছি যে ও আমাকে চিনে, আমার নাম ধরে ডান্স, আই এম ভেরি গুড স্যার, হাউ আর ইউ। তো বলছে যে তোমরা কি মিডিয়া ফলো করো? আমি করি তো অবশ্যই, অল্প অল্প করি। বলতে তোমরা কি ডেভিডের ইয়েটা দেখছো? আমি হ্যাঁ। মানে তোমরা এটাকে গুরুত্বই দিও না কোনো, মানে হোয়াট ই সেড ওয়াজ টোটালি রং, অ্যান্ড আই নো দ্যাট ইউ উইল প্লে মাচ বেটার দেন হোয়াট হি এক্সপেক্ট। তোমরা অনেক ভালো ক্রিকেট খেলবা মাঠে, ডোন্ট ওয়ারি, আমি আশা করি তোমরা অনেক কম্পিটিভ করবে। মানে একটা ক্যাপ্টেনের মুখ থেকে বিফোর দ্য টেস্ট সিরিজ এরকম একটা কথা শোনাটাও আমাদের জন্য খুবই অবাক ব্যাপার ছিল আসলে। সত্যি যেটা আপনি বললেন যে অস্ট্রেলিয়া স্লেজিংয়ের যেমন ওরা তো মাঠে চিনি না কাউকে, তো মাঠের বাইরে যে স্টিভ কত জেন্টলম্যান। আমি তো এমনি ছোটোবেলা থেকে স্টিভ ওয়ার অনেক ফ্যান, মানে বিগ ফ্যান। তা ওর থেকে আমার ওর প্রতি সম্মানটা অনেক বেড়ে গেছিলো আসলে। এবং পুরা ওই দিন থেকে আরম্ভ করে কেইনসের টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত দ্য ওয়ে আমাদের সাথে তাদের একটা রিলেশন ডেভেলপ করছিল, বা তাদের যে সম্মানটা আমাদেরকে দেখাইছে, মানে এটা আমি সত্যি কথা বলবো যে আমাদের পুরো ধারণাটাই বদলে গেছিলো অস্ট্রেলিয়া টিমের সঙ্গে। শুধু আমার মনে হয় এটা আমার না, আমার মনে হয় ফুল টিমের। এটা আমি সবার কাছ থেকে শুনেছি, এটা ফুল টিমেরই। এটা আমার ধারণা যে ওরা তখন ওয়ার্ল্ডের টপ টিম, বাংলাদেশ একটা আপকামিং, এটা এক ধরনের ভালোবাসা, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেই রেসপেক্টটা আমাদেরকে দেখাইছে। যে কারণ ওরা, আমার মনে হয় ডেভিড হুকসের কথাটাতে ওরাও খুব একটা বিব্রত হয়েছিল আমার মনে হয়। তো যাই হোক, মানে তো শুরুটা মানে টাফ ছিল, মানে যে ওরকম একটা উক্তির পরে ডেফিনেটলি আমাদের খুব লজ্জার বোধ আসছিল, স্বাভাবিক কথাই, যেরকম কিছু কি আসলেও হবে কিনা। আমরা নিজের উপরে তখন আত্মবিশ্বাস, সত্যি কথা যে এই অস্ট্রেলিয়ার কথা আমি বললাম, মানে আপনি ম্যাকগ্রা গিলেস্পি শেষ করবে, ব্রেটলি, ম্যাকগিল, শেন ওয়ার্ন, আপনি কাকে ওয়ান ছিল না, ওয়ান ব্যান্ড ছিল বলে ছিল, তাতে কি ম্যাকগিল তো ওই সিরিজে হাইয়েস্ট উইকেট। আমার মনে হয় আমরা শেডবার্নকে পরে খেলছি মনে হয়, বাট ম্যাকগিল ওয়াজ রিয়েলি টাফ ছিল। হ্যাঁ, এত টাফ ছিল যে আনবিলিভেবল আমার মনে হয় যে ওই উইকেটে, সত্যি কথা। বাট হ্যাঁ, ওই আপনি স্টিভ ওয়ার কথা বলছিলেন সুজন, স্টিভ ওয়ার বোধহয় যেটা বললেন পুরো সিরিজে, আমি পরে স্পেসিফিক ডারউইন আর কেয়ার্নস টেস্টে আসবো। জি, তো ঘটনাচক্রে এইবারও ডারউইনই বাংলাদেশের আবার সেই 23 বছর পর টেস্ট খেলার সুযোগ, এবং এটা বারবার 23 বছর বলছি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, যে স্টিভ ওয়ার যে দায়িত্বটা বোধ করেছেন যে একটা নতুন দল, তাদেরকে একটু এনকারেজ করি, কারণ তিনি জানেন যে জিতবেন, হ্যাঁ, তার 50% দিলেও জিতবেন, এখানে তার স্লেজিং করার দরকার নেই। হ্যাঁ, তো কিন্তু ওই দায়িত্বটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া বড় ক্রিকেটিং কান্ট্রি হিসাবে কখনো বোধ করে না যে বাংলাদেশকেও এক্সপোজার দেওয়া উচিত। এই লাইনে আমরা আজকে না যাই, এই রাগ ক্ষোভটা আমাদের থাকা উচিত যে শুধুমাত্র ক্রিকেট তো টাকার জন্য না, বাংলাদেশে আনলে আমার লাভ কি? তোমার কোনো দায়িত্ব নেই ক্রিকেট বিশ্বের প্রতি? তোমরা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলতেছো, তোমরা টন্ডো টিমকে হেল্প করবে না? মালয়েশিয়া বাংলাদেশে খেলতেছে কেন? বিকজ উই আর ট্রাইং টু হেল্প দেম। বাংলাদেশ অনেক সময় হেল্পটা পাইছে। এই আলোচনা আজকে না যাই, তিক্ততায় আমরা 23 বছর পরে গেলেও সেটাতেই বুঝতে থাকি। যেটা হচ্ছে যে স্টিভ ওয়ার অংশটুকু যদি শেষ করি, এটা কি কেয়ার্নসের পরে যে আপনাদের পুরো টিমকে ড্রেসিং রুমে ডেকে নিয়ে গেছিলো, বা ও ড্রেসিং রুমে এসেছিল? না, এটা ডারউইন টেস্টেই, ডারউইন ফার্স্ট টেস্টে আমাকে বললো খালেদ কাম টু আর ড্রেসিং রুম উইথ অল ফুল টিম নিয়ে আসো। তা আমি তো ভেরি এক্সাইটেড এই কথাটা শুনে যে আমাদের পুরো টিমকে ড্রেসিং রুমে ডাকছে। আমি পুরো টিমকে গিয়ে বললাম চল আমাদেরকে ডাকছে, এটা আমাদের জন্য বিরাট একটা ব্যাপার যে ওদের ড্রেসিং রুম আমরা শেয়ার করবো। তো আমরা যখন ওদের ড্রেসিং রুমে যাই, স্টিভ ওয়াজ নট দেয়ার, জাস্ট ওভার প্রেস কনফারেন্স, বাট প্রত্যেকেই দাদা, আমি একদম সত্যি কথা বলবো, ড্যারেন লেম্যান বলেন, যারাই ছিল এখানে, জাস্টিন ল্যাঙ্কার, সবাই, মানে দ্য ওয়ে ওদেরকে আমাদেরকে মানে দাঁড়াইছে, মানে আমাদেরকে ড্রেসিং রুমে তারা যেভাবে আমার সাথে মিশছে। এবং আমার মনে আছে এরকম একটা ড্রেসিং রুমের একটা কোনায় অ্যাডাম গিলক্রিস্ট বসেছিল, আর আশরাফুলের সাথে কথা বলছিলাম। তো সত্যি কথা বলতে তখন আমি দোভাষী হিসেবেই কাজ করছিলাম আশরাফুলের সাথে। আশরাফুল একদম বাচ্চা, তখন ছোট একটা ছেলে।
তো অনেকক্ষণ হয়ে গেছে, আমারও এত মনে নেই, পিছিয়ে আমি তাকাই নি, আমি আইডাম গেছে কথা শুনতেছি, বিমত হচ্ছে মানে পাশে। তো হঠাৎ করে কাঁধে একটা হাত দেওয়ার পরে দেখি স্টিভ বলছে ভেরিজ বয়স, আমি পিছিয়ে দেখি একটা ছেলে নাই। আমি ভেরি সারপ্রাইজ যে ছেলেরা সবাই আসলো, হঠাৎ করে কই ছিল কেউ কিছু না বলে, মানে 5-10 মিনিট মধ্যে আমার তো মানে 1 ঘন্টা কাটাইলেও ওই ড্রেসিং রুমে কম কাটানো হবে। বেরোতে ইচ্ছা করবে না, বের হতে ইচ্ছে করবে না, এত গল্প। আর ওরা যেভাবে রিল্যাক্স করে বা যেভাবে ওরা ফান করে, মজা করে, খেলা শেষে আমরা তো সবাই বাসায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করি, বাসে ওঠার জন্য তাড়াহুড়া করি, ওরা সময় নেয়, কথা বলে, আড্ডা দেয়, ইয়ে করে। তো এইটাও তো একটা শেখার ব্যাপার ছিল, যে এটা একটা ফ্যামিলির মধ্যে যেটা। তো আমি দেখি, তারপর দেখি আমি বাসের হর্ন বাজে, সামবডি মানে আমার টিম থেকে আমার মনে হয় লিয়াজ অফিস থেকে পাঠানো হয়েছে আমাকে ডাকার জন্য, মানে আমি দেরি করতেছি আসলে এটার জন্যই বাস। তা আমার খুব রাগ হয়, আমি তখন স্টিভকে বললাম, রিয়েলি স্টিভ আমি সরি, হয়তো বা ওদের ভাষাগত সমস্যা বা কথা বলতে হয়তো বা, যাই হোক আমি জানি না কেন কী হয়েছে, আমি বলে ঠিক আছে নো প্রবলেম। তো আমি তখন ওকে সাথে বাই নিয়ে ওদের সদস্যদের বিদায় নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে দেখি বাস এরকম রতিব ভাই ম্যানেজার ছিলেন, একটু রাগ আমার উপরে। আমি বললাম লতিফ ভাই, এটা আমাদের একটা লাইফ টাইম সুযোগ ছিল, ওরা আমাদেরকে ওদের ড্রেসিং রুমে ডাকছে, কথা বলতে, আশরাফুল কথা বলতেছিল, ওরা অনেক কিছু শেখার আছে, ক্রিকেট তো খালি মাঠে না, মাঠের বাইরেও অনেক কিছু আছে। আপনি কেন রাগ করতেছেন বা আপনি কেন বাজিয়েতেছেন, আপনি এত তারাও রাখেন, আপনি আমার ছেড়ে চলে যেতেন, আমি চলে গেলাম হোটেলে যাওয়া তো কোনো বড় ডিল না, এত দূরও না যে আমার যে, মানে আমার খুবই রাগ ছিল ওনার উপরে সত্যি কথা বলতে। যে আমি বললাম যে আপনি তো এটা বুঝেন না যে আমরা যে ওদের সাথে কথা বলছি আমাদের কত বড় এক্সপিরিয়েন্স, আমি প্লেয়ারদের সাথে করে রাখলাম, তোরা কেন চলে আসলি সবাই, বলে বাসের হর্ন বাজিয়েতেছে, মানে ওরা কথাটা ছিলই। তা শেষ ডারউইন কেইন্সের টেস্ট ম্যাচে সারা শেষ হলো, আবার স্টিভ আমাকে আসছে, মানে আমি কি আমার টিম নিয়ে আসবো না তুমি আসবা? আমি খুব লজ্জায় পড়ে গেছি তখন, আমি বললাম না আমি আসতেছি। তখন আমরা ওই দিনকার গিয়ে আমরা মনে হয় অনেক সময় কাটাইছি। আমার মনে আছে জাস্টিন ল্যাঙ্গার বাংলাদেশের ক্যাপ পরে ছবি তুলছে, বা আমরা কেউ অস্ট্রেলিয়ার ক্যাপ পরে ছবি তুলছি, ছবিগুলো ছিল আমি একদম কেন রিমেম্বার ড্রেসিং রুমের ছবিগুলো। বাট উই এনজয়েড আ লট ওদের সাথে, বা ওরা আমাদের সাথে অনেক কিছু শেয়ার করছে। ব্রেট আমাদেরকে অনেক বোলিং টিপস দিয়েছে, এই ছবিগুলোও আসলে ইন্টারনেটে ছিল। আমার মনে হয় যে ম্যাকগ্রা সবাই, আমার মনে হয় যে সবাই তাদের অ্যাডাম গিলক্রিস্ট, আমি মনে করবো দারুণ একটা ভদ্রলোক, সত্যি কথা বলতে অ্যাডাম গিলক্রিস্ট, দারুণ একটা ভদ্রলোক। হ্যাঁ, ম্যাকগ্রা বা যারাই ছিল সবাই, কিন্তু কেউ কিন্তু ড্যারেন ল্যাম্যান, আমি ওর কথাও স্পেশালি বলবো যে সবাই, জাস্টিনটা একটা বন্ধুর মতনই ছিল মনে হয়, এরকম একটা ম্যাচুরের সাথে একটু ভয়ই লাগতো মনে হয় কথা বলতে, লম্বা টম্বা মানুষ ছিল, দৈত্য ছিল। বাট আবার আমার মনে হয় যে নষ্টে যাওয়ার আগে যে একটা শুনছিলাম যে তোদের গালি দিবে মাঠে, না পারবি, উল্টাপাল্টা বলবে, সেটা হয় নাই। মানে ওদের প্রতি আমাদের সম্মানটা ওইখানে অনেক বাড়ছিল অস্ট্রেলিয়ার প্রতি, সত্যি কথা বলতে গেলে এটাই, মানে স্টিভর ওই টিমটা। হ্যাঁ, আসলে এটা দারুণ এক্সপিরিয়েন্স। ওই সময় তো আরও বেশি ব্যাপার ছিল আমাদের কাছে। জি। আর এইটা আসলে পুরা কি বলবো, যে ওই যে আপনি বললেন যে আপনি গেলেন একটা ভেবে বা একরকম চিন্তা করে, ফিরে আসলেন অনেক বেশি রেসপেক্ট নিয়ে। জি। তো ওই জিনিসটা স্টিভোর মধ্যে সবসময় ছিল, যদিও তার অন্য চেহারাটা দেখতে হয় না। যদি বাংলাদেশ ওই পরিমাণ দল হতো হয়তো, পরিমাণ দল হতো, ইভেন বা 2006-এ যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে আসলো, ফতুল্লাহ বাংলাদেশ টেস্ট ম্যাচ খেললো, তো শাহরিয়ার নাফিস সুমনরে জিজ্ঞেস করলে বুঝবেন যে যেহেতু বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল, ওই যে ফতুল্লাহ আমি কমেন্ট্রি করতেছিলাম ওই ম্যাচটাতে। হ্যাঁ, পার্ট অফ স্পোর্টসম্যানশিপ। তো এমনিতে সুজন, আমি জানি যে আপনার সাথে পাইলটের একটা মিল আছে, যে পাইলটের কিন্তু কিছু মনে থাকে না। ও নিউজিল্যান্ডে হ্যামিল্টনে ওর ডেবু হয়েছে ক্যাপ্টেন হিসেবে, মনে আছে আপনার 2001? ওইখানের হোটেলে বসে সে আমাকে বলতে, ওই একই হোটেলে বাংলাদেশ উঠছে, এবং শহরটা বলতে গেলে একদম বদলায় নেই, বুঝছেন? ওই যে মাঠে যাওয়ার যে রাস্তাটা সিডন্স পার্ক, একই রাস্তা, মনে কি যে জাস্ট ফিরে আসছি, কালকে ছিলাম। ও আমার বসে জিজ্ঞেস করছে 2019-এ ম্যানেজার হয়ে গেছে, বলে দাদা আমরা কি এই শহরে কোনোদিন আসছি এর আগে, বাংলাদেশ কি খেলছে কোনো ম্যাচ? স্যার আপনার ক্যাপ্টেন হিসেবে এখানে ডেবু হয়েছে, আমার কিচ্ছু মনে নেই। তো আপনার এরকম একটু আছে হয়তো, কারণ 23 বছরের কাহিনী সব অনেক আসলে সত্যি কথা বলতে ফেড হয়ে গেছে অনেক। এই জন্য আমি জিজ্ঞেস করতেছি, আমার ওই ম্যাচের দিনগুলোর কথা হয়তো বা কিছু কিছু মনে আছে, তাহলে আমি ম্যাচের দিনে আসি। এই জন্য আমি বলতেছি যে আপনার যদি একটা কথা বলেন, এই যে 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, কালকে শুরু হবে খেলাটা, গত কিছুদিন ধরে আলোচনা হচ্ছে, যত আলোচনা হচ্ছে আপনার নিশ্চয়ই যেখানে যাচ্ছেন লোকজন এটা বলতেছে, জি ওই আপনি ক্যাপ্টেন ছিলেন যেহেতু, আপনাকে যদি স্পেসিফিক একটা মোমেন্ট মনে করতে বলি, মাঠের বাইরে, এই এখন না, এই যে গত 23 বছর ধরে যখন আলোচনাটা উঠলো, জি ফার্স্ট থিং কি মনে হয় আপনার? প্রথম যে জিনিসটা মনে হয় যে, মানে সত্যি কথা বলতে আমি যেটা প্রথমেই বললাম, ডারউইন সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না, হয়তো বা কি ডারউইনের কথা আগে বলি। তো ওইখানে যাওয়ার পর একটা বাংলাদেশের কমিউনিটি ছিল, বাস ফ্যানেটিক।
আনবিলিভেবল বাংলাদেশ কমিউনিটি একটা। আমি Darwin based। ডারউইন বেসড, এবং আমি বুঝিই নাই যে এখানে এত বাঙালি থাকে। এবং শহরের নামই শুনি নেই হয়তো আমরা তো। হ্যাঁ তখনই, এবং ওনারা মানে সত্যি কথা বলতে গেলে মানে আমাদের লিয়াজের দরকার ছিল না, মানে আমাদের যে ফুল সার্ভিস দিচ্ছেন ওনারা, সত্যি কথা বলতে গেলে যেমন আমি একজন মানে সালাম ভাই ছিলেন, সাত্তার ভাই ছিলেন, দু একটা নাম মনে আছে এখন অলরেডি, ওনার সাথে পরে এরপরে দেখা হয়েছে, ইনফ্যাক্ট কথা হয়েছে। তো আমি সেদিনকা দেখতেছিলাম ওই সালাম ভাই ছেলেটা ছোটো দেখছি, বড় হয়ে গেছে, ওর বাবার সাথে আর কথা বলতেছে, মানে এখন যেহেতু ডারউইনের টেস্ট হচ্ছে ওনাদের ইন্টারভিউ দিচ্ছে হয়তো বা। আচ্ছা 23 বছর। 23 বছর পর অনেক সময়। তো এটা একটা মনে আছে যে কমিটি আমাদের খুব সাপোর্ট করছিলেন, সার্ভিস দিয়ে ওনারা প্রতি ম্যাচে মানে আমাদের খেলা দেখতে আসতেন, মানে একটা কমিটি, মানে আমরা যে বাংলাদেশে আসি এই ফিলটাও ছিল ওনাদের কারণেই, যে ওনারা চিল্লি এই সেই, মানে দে এক্সাইটেড, আমাদের থেকে বেশি এক্সাইটেড ছিল ওনারা, যে বাংলাদেশের মানে ওনারা দে ফিল প্রাউড বাংলাদেশ যে থেকে একটা বাংলাদেশ team গেছে সেখানে। ওনাদের ডারউইনে ওনাদের সম্মানটা হয়তো অনেক বেড়ে গেছিলো, হয়তো বা আমাদের কারণে, এই খেলার কারণে। আর যেটা মনে আছে যেই ম্যাচটার কথা আপনি বলছিলেন যে আমরা জিতলাম লাস্টের ম্যাচ আমাদের সাথে, Chief Minister's 11 মাইকেল ক্লার্ক অধিনায়ক ছিল, ওখানে একটা অনেক মোটা ছেলে খেলছিল, মানে বেশ ফ্যাট, মানে ভালো মোটা ছেলেটা, কিন্তু তাকে আমরা আউটই করতে পারছিলাম না, এত সুন্দর ব্যাটিং করছিল। আচ্ছা আমি ওর নাম ভুলে গেছি ইনফ্যাক্ট, সত্যি কথা বলতে গেলে, বাট ইট ওয়াজ এ টাফ গেম আমাদের জন্য, আমরা ক্লোজ 2 উইকেট, তখন আমাদের জন্য তো ওরাই আসলে অনেক টাফ। অস্ট্রেলিয়া টিমের যদি ওদের ধরেন যারা ছিল, যেই বোলিং অ্যাটাক ছিল সেখানেও ভালো কিছু বোলার ছিল, ফাস্ট বোলার ছিল, লেফট আর্ম একটা ফাস্ট বোলার ছিল, তো এগুলো মনে আছে। আর যদি আমি অস্ট্রেলিয়ার টিমের সাথে যখন স্টিভ ওয়ার সাথে প্রথম টস করতে যাই, মানে এইটা আমার কাছে খুব একটা আলাদা ফিলিংস ছিল, যে আমার যেই প্লেয়ারটা, আমি ধরেন একটা সময় আমি ইমরান খানের খুব ফ্যান ছিলাম, মানে সবসময় ছিলাম ইমরান খানের ফ্যান, অ্যান্ড দেন আমি স্টিভ ওয়ার ফ্যান। আমি যদি ওইভাবে আমাকে সত্যি কথা বলেন, আমি আমার রোল মডেল বলতে যদি বুঝাই বা আমি ইয়ে করতাম, আমি ভাবতাম যে আমি এরকম প্লেয়ার হতে পারবো কিনা কোনো দিন। তো ওর সপ্তাহের একটা মানুষের সাথে হাত মিলালাম, টস করলাম, এই স্মৃতিটা আমার সবসময় মনে থাকবে আসলে, সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, টস করার পর ডারউইন টেস্ট শুরু হলো। জি, বাংলাদেশ প্রথমে ব্যাট করলো, আপনাকে একটু মনে করিয়ে দিই, জি। 97 রানে অল আউট। জি, তারপর অস্ট্রেলিয়া ব্যাট করে 407, জি, 7 উইকেটে ডিক্লেয়ার, ল্যাঙ্গার 71, স্টিভওয়া 100 নট আউট, ড্যারেন লেম্যান 110। আমি জাস্ট একটা ম্যাচের সিনপসিস বলতেছি আপনাকে। জি। আমি যখন বলছি আমি শিওর আপনার চোখে অনেক কিছু ভাসছে। তো বাংলাদেশের সেকেন্ড ইনিংসে, ফার্স্ট ইনিংস 97 আর না বলি, সেকেন্ড ইনিংসে হাবিবুল বাশার 50 করতে হবে একটা, একটা, হ্যাঁ। 54 রেগুলার 50 করতো, হান্নান 35। একসময় বাংলাদেশের স্কোর ছিল 1 উইকেটে 89, 3 উইকেটে 112, কিন্তু 178 রান আউট। ইন্টারেস্টিং হলো যে ওদের যে ইনিংসটা 407, 7 উইকেটে ডিক্লেয়ার্ড, ওইখানে সবচেয়ে বেশি যিনি বল করেছিলেন কে বলেন তো? বাংলাদেশের বলারদের মধ্যে সবচেয়ে বেশি বল করছে কে? অস্ট্রেলিয়াতে একটাই ইনিংস, তো সেই ভদ্রলোকের নাম ছিল খালেদ মাহমুদ। আমি করছি মনে হয়, হ্যাঁ। আপনি 28 ওভার বোলিং করেছিলেন, মাশরাফি 23 ওভার, মাশরাফি 3 উইকেট নিয়েছিলেন 74। মাশরাফি তখন জেনুইন ফাস্ট Genuine বোলার, fast bowler ছিল। একদম সত্যিকার ফাস্ট বোলার, জি। ইঞ্জুরিতে পার হয়ে আসছে তারপরও। মঞ্জুরুল করেছিলেন 24 ওভার, তাপস 21.5 ওভার। হ্যাঁ। তো এখন আপনি যদি ম্যাচটাই বলেন যে এটা বাংলাদেশ এক ইনিংস ও 132 রানে হেরেছিল, তো ক্যান্টসের 28 ওভার বোলিং করেছিলেন, আপনি সবচেয়ে বেশি বোলিং করেছিলেন, এটা মানে কারণটা কি ছিল? মানে যতই আমার ফাস্ট বোলারদের ব্রেক দিতে হইতো, বাকি তিনজন তো আমাদের একটু, হ্যাঁ মানে ইঞ্জুরি, মাশরাফি তো সবসময় আমাদের ইঞ্জুরি প্রন, ওকে সবসময় একটু টেক কেয়ার। তারপর আমি মাশরাফিকে 23 ওভার বল 2001 এর ওই অভিজ্ঞতার পরে, হ্যাঁ। হ্যাঁ মাশরাফি 23 ওভার, হ্যাঁ, তারপরও মাশরাফি 23 ওভার বল করছে। মানে দাদা ওখানে কিন্তু কন্ডিশন মানে গরম ছিল আমাদের মতো, সুতরাং মাশরাফিকে ব্রেক দেওয়া, প্রতিটা ব্রেক সময় আমাকে বল করতে হইতো হয়তো বা, কারণ ওই ম্যাচে মনে হয় রফিক খেলে নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে টেস্ট না, না। না। সুতরাং আমাদের যেটা হইতো যে স্পিনার তো এরকম সংকট একটা ছিল, যে কোয়ালিটি স্পিনার তখন ছিল না, তো ওই আমাদের চারজনকে হয়তো ফাস্ট বোলারদেরকে বেশি বল করতে হয়েছে। আর উইকেটে ধরেন আমাদের মানে আমাদের দাদা বললাম না, আমরা কিন্তু অতটা ওয়েল প্রিপেয়ার ছিলাম না, এই যে ধর আমাদের টিমে স্পিনারও কম ছিল, কিন্তু এমনি বাংলাদেশ কী হয়, চাপালে 3-4টা স্পিনার নিয়ে আমরা ঢাকায় খেলি বা ওটা খেলি। আমরা অস্ট্রেলিয়ায় মানে এরকম স্পিনারই ছিল না আমাদের টিমে, এরকম কোয়ালিটি স্পিনার, কারণ আমরা ভাবছিলাম মনে হয় এখানে বিরাট ওই যে আপনি বাউন্স থাকবে, আমরা যেটা দেখি অস্ট্রেলিয়া পার্ক মেলবোর্ন দেখে এক্স্যাক্টলি, এইবারও বাংলাদেশ মনে হয় এই ভুলটা করলো। হ্যাঁ আমার মনে হয়, যাই না। তো ডারউইন ড্রপ ইন উইকেট, কিন্তু বল যাবে আমার মনে বাউন্স হবে, মানে আমরা তখন ড্রপ ইন উইকেট ছিল না, ড্রপ ইন উইকেটই ছিল, ড্রপ ইন উইকেটই ছিল, কিন্তু মানে ওইভাবে অত না ভালোই গেল, আমরা আমাদের হিসেবে তো বাউন্স তো আমরা তো যেই ধরেন
মানে আপনি আমার ফার্স্ট ক্লাসের রেকর্ড একটা জানেন যে আমি রংপুরের এই ক্রিকেট গার্ডেনে আমি অস্পিন করে রাজশাহীতে 5 উইকেট পাইছি। মানে কি উইকেটে তাহলে খেলা হয়তো যে মানে যেখানে বল করলেই হয়, মানে বল নিচু হয় গড়ায় স্পিন করে। তো আমরা তখন আমাদের জন্য ব্রেট লিরোই পেস কিংবা গিলেস্পি ম্যাকগ্রার বাউন্স, এটা তো আমাদের জন্য ডিফিকাল্ট, ম্যাকগিলের ওই টার্ন ডিফিকাল্ট আমাদের জন্য, এটা সত্যি কথা বলতেই হবে। বাট আমি মনে করি যে আমাদের জন্য খুব বড় একটা স্টেজ ছিল, আমরা কিন্তু অনেক সাহস নিতে পারছিলাম। ওই টেস্ট সিরিজটা আমি খালি এইটুকুই বলবো, আমাদের ভিতর যথেষ্ট সাহস পরিণত, যেটা আমরা, আপনি যদি একটু ছোঁয়া দেখেন আপনি পাকিস্তান সিরিজে। ওইটাতে আপনি বলে ফেললেন, ওটাতে আমি আসবো, ওটা আমার এখানে লেখা আছে। আমি কেয়ার্নস থেকে যদি ডারউইন থেকে যে কেয়ার্নসে যাই, আমি এই অংশটুকু শেষ করে দিই একদম। জি, কেয়ার্নসেরটা আমি কিন্তু এই সিরিজ কভার করতে যাইনি, আমার কলিগ মুস্তফা মামুন উনি গিয়েছেন। হ্যাঁ, তো এবং ওই ম্যাচটা কিন্তু আমরা টেলিভিশনে দেখতে পাইনি। আচ্ছা, পরে কিছু হাইলাইটস বেরোয় গেছে বাংলাদেশে কোনো কারণে খেলাটা অনেক ভালো ক্রিকেট খেলছিলাম ওই, হ্যাঁ, মানে কম্পেয়ার টু ডারউইন। কেয়ার্নসে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল 1 উইকেট 155। জি, তো এটা হান্নান হাবিবুল বাশার মনে না? হ্যাঁ, হাবিবুল বাশার 46, হান্নান 76, 1 উইকেট 155। এবং সত্যিকার অর্থে এটা খেলা দেখতে পাচ্ছি না, হয়তো তো আমি জানি না ক্রিকেট ফতেই ফলো করছিলাম না কোথাও ফলো করছিলাম, বিশ্বাস হচ্ছিল না। মানে শেষ পর্যন্ত বাংলাদেশ 295 রানে অল আউট হয়ে গেছে। কিন্তু এটা একটা সানোয়ার 96 করেছিল, ব্র্যাটলিকে মনে 3টা না 4টা 4 মেরেছে, এটা তো বিরাট একটা ইতিহাস হয়ে গেল। মানে কেয়ার্নসটা, মানে ডারউইনের যে সাহসটা বললেন, এক বাংলাদেশ ইনিংস এনেছে, তারপরেও যে যেহেতু কিছু ফেজ এসছে যে না ওদেরও খেলা যায়, ওদেরকেও আউট করা যায়, তো সেটা হয়তো এখানে কিছু, যদিও অস্ট্রেলিয়া 556 স্টিভ ওয়াল, লেমেন, মার্টিন লাভ 3টে সেঞ্চুরি, আর তারপরে ওভারঅল মনে হয় কেয়ার্নসের ওই যে ফার্স্ট ডেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে ছিল বাংলাদেশের ওই সময়। অবভিয়াসলি আমার মনে হয় যে মানে ওইরকম একটা মানে ইনিংস এত রানে হারার পর থেকে যে আমরা ওখানে গিয়ে খেলবো, ভালো করব, মানে আমাদের মানে সত্যি কথা কি দাদা, আমরা তখন আমরা তো জানি আমরা ওদের সাথে পেরে ওঠার মতো টিম না। আপনি যদি আমাকে অনেস্টলি বলেন, তাহলে তো আমরা ড্যাবও খুব ভালোই বুঝতো, ঠিক না? বাট আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আমরা মানে আমাদের সম্মান, মানে বারবার বলি আপনার ওই হুকসের এই কথাটা আমাদের খুব কানে বাজতো আসলে সত্যি কথা বলতে। প্রথম টেস্ট ম্যাচ মনে হয় 3 দিনের পরে শেষ হয়েছিল, 3 দিন 3.5 দিন এরকম, পরেরটা মনে হয় আমরা 4 দিন এক্সটেন্ড করতে পারছি, 4 ডে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের মানে আস্তে আস্তে আমাদের সাহসটা বাড়ছে অস্ট্রেলিয়ার প্রতি, যে একটা ওই ভীতি বলবো না, খেলার ভীতি বলবো না, একটা কোন টিমের ছিল না। হ্যাঁ, না হারবো জিতবো তো আমাদের ওটা বড় বিষয় ছিল না, আমাদের ছিল ওই একটা ভীতি ছিল, মানে আমাদের জন্য একটা অপমান না হয়, দেশের জন্য অপমান না হয়, বা আমাদের জন্য অপমান না হয়। তো ওইখান থেকে যখন আমরা বের হই, আমরা মনে হয় কেনসের উইকেট একটু বেটার ছিল আমার মনে হয়, আমরা মনে হয় একটু বেটার, আমার মনে হয় হান্নান সুমন বাস ব্যাটার রিয়েলি। হান্নানেরটা অদ্ভুত, হান্নান কিন্তু ওই টেস্টে 76 আর 55, কেয়ার্নসের 2 ইনিংস, এবং উইজডেন ওইটা রিপোর্টে লিখেছিল যে বাংলাদেশ আরেকটা নতুন ব্যাটিং স্টার পেয়েছে। জি, হান্নানটা আমি হান্নান কাজকে এই প্রোগ্রামে আপনার সঙ্গে বসিয়ে দিতে চেয়েছিলাম, একটা কাজে ব্যস্ত আসতে পারেনি। হান্নান ওই ট্যুরের যদি বলি একজন প্লেয়ারকে পিক করি, হান্নান ওয়াজ দ্য বাংলাদেশের ইয়াং স্টারদের মধ্যে, এবং সবচেয়ে বেশি রানের তালিকায় তার নাম 3 নম্বরে, জি, ড্যারেন লেমেন আর স্টিভ ওয়ার পরে। জি, তো হান্নানের পরে কি হলো, এটা এই কথাটা যদি একটু বলি, যদিও এই সিরিজের সাথে প্রাসঙ্গিক না। এটা তো দাদা মানে হান্নান খুব ভালো এক্সপ্লেন করতে পারবে কি হলো, বাট আমার মনে হয় ট্রেনিংয়ের দিকটা অনেক সময় যেটা হয় যে হয়তোবা ওই সময়টা মানে যতটা হান্নানের সামনে যাওয়ার কথা ছিল, যে কারণে হোক, এটা হান্নান আসলে সবথেকে ভালো ব্রিফ, আমি তো বলতে পারবো না, বাট আমার মনে হয় ট্রেনিংয়ের দিক থেকে তো কোনো কমতি ছিল না, এদিকে সব তো মনে হয় হান্নান চেষ্টা করেছে সবসময়ই, বাট হয়নি হয়তোবা মানে। আচ্ছা, আমি এই ডারউইন কেয়ার্নস থেকে গিয়ে আমি একটু এটার পরে যাব, বাংলাদেশের ক্রিকেট এটার প্রভাব নিয়ে যাব, তারপরে এখন যে কালকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, একটা জিনিস মিস করে গেছি আমি। ডারউইনে মাশরাফি বিন মুর্তজা 6 বলে 15 রান করেছিলেন, এবং ম্যাকগিলের 1 ওভারে নিয়েছিলেন 14 রান। এটা আমারও কিন্তু এত মনে নেই, মানে দর্শকের মনে হতে পারে যে বাবা উৎপল শুভ সব মুখস্থ করে রেখেছে, সুজনের কিছু মনে নেই। আমি এগুলো কিন্তু সব পড়াশোনা করে বের করেছি গত 2-3 দিনে, সব মনে ছিল না। খুঁজতে গিয়ে দেখলাম যে ম্যাকগিলকে জিজ্ঞেস করা হয়েছিল এটা নিয়ে, যে তোমার যে মারলো এরকম, মাশরাফি তাকে একটা ছক্কা মেরেছিলেন, এবং ম্যাকগিল ওখানে বলেছেন আমি জীবনে এত বড় ছক্কা খাইনি। আপনার কি মনে আছে এটা? না, অনেক বড় 6 মারছে, এরা মনে আছে, কিন্তু মাশরাফি তো সবসময় এরকম ছিল, ওর ব্যাটিং তো ছোটবেলা থেকে ও এক্সপ্রেসিভ এর মাঠে। বাট না, হ্যাঁ, আমার একদম মনে নাই ওই মাশরাফির ওই 6 বলে 15 রান, বাট আমার মনে হচ্ছে মাশরাফি 6 মেরেছিল, বড় 6 মেরেছিল আসলে, কিন্তু কত বড় 6, যেটা এত বড় 6 আরে জানি না। ম্যাকগিল বলছে যে এত বড় 6 আমি জীবনে খাইনি। এটা তো ম্যাকগিল ওই সিরিজে 17 উইকেট নিয়েছিলেন, লেগ স্পিন তো আমরা এমনিতেই পারতাম না তখন। হান্নানের 166 রান, যেটা বললাম থার্ড হাইয়েস্ট ছিল, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল ওই পুরো সিরিজে মাশরাফির। আচ্ছা, আমি এগুলো খুব ইন্টারেস্টিং তথ্য খুঁজে বের করেছি, 107.40।
আচ্ছা আপনি যেটা বলছিলেন, আপনাকে আমি থামিয়ে দিয়েছি কারণ এটা আমি বলবো বলে, সেটা হলো যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার পরে পাকিস্তান ট্যুরে গেল 3 টেস্টের সিরিজ। আমি ওই সিরিজটা কভার করতে গিয়েছিলাম। সিরিজ শুরু হওয়ার 2 দিন আগে করাচিতে বাংলাদেশ টিম ছিল শেরাটন হোটেল। জি, দানিশ কানিরা তখন পাকিস্তানের লেগ স্পিনার। দুর্দান্ত লেগ স্পিনার, বাংলাদেশের আগে 2001-এ ধুষিয়ে দিয়েছে। হ্যাঁ, ম্যাকগিল 17 উইকেট নিয়েছে আগের 2 টেস্টে। প্রেশারে ছিল। দানিশ কানিরাই তো থ্রেট। জি, তো ও আমার ওর সাথে আমার খুব ভালো রিলেশন ছিল। হ্যাঁ ও ইনফ্যাক্ট আমার রুমে এসেছে ইন্টারভিউ দিতে, মানে রিলেশনটা এরকম ছিল। আর ওই সময় তো বুঝে নেই, হ্যাঁ প্লেয়ার সাংবাদিকের আসা আমাদের যাওয়া, relationটা খুবই আমরা ছিল। রুমে যেতাম, আপনারা আসতেন। জি, ও এসে আমাকে বলতেছে যে বাংলাদেশ কিন্তু আমরা মোটি লাইটলি নিচ্ছি না, বাংলাদেশ কিন্তু এই সিরিজে ভালো খেলবে। কেন বলে, এই যে অস্ট্রেলিয়া দেখলো না, এই যে অস্ট্রেলিয়া কী হয়েছে, 2টা ইনিংসে আসছে 2 টেস্ট। তো ও আমার দিকে তাকায় বলতেছে, তুমি অস্ট্রেলিয়া বুঝো? তাই বলছে অস্ট্রেলিয়া বুঝো মানে? আমি কিন্তু বুঝে ফেলছি ও কী বলতে চাচ্ছে, তারপরে আমি কথা বের করার জন্য যে আমার লেখার সুবিধা হবে। সে বলে, অস্ট্রেলিয়া তো ইনিংসেই হারবে বাংলাদেশ গিয়ে, কিন্তু তারা তো একটা ফাইট দেখিয়েছে এবং তাদের এই কনফিডেন্সটা দেখবা তুমি এই সিরিজে কাজে লাগবে। এবং পরে যেটা হলো, বাংলাদেশ করাচিতে ফার্স্ট টেস্ট মোটামুটি ভালো খেললো, পেশোয়ারে গিয়ে প্রথমবারের মতো লিড নিল, 105 রানের লিড নিলাম, বড় লিড নিলাম। শোয়েব আখতারের কাহিনী না হলে তো বাংলাদেশ জিতেও যেতে পারতো। হ্যাঁ, মুলতান তো ইতিহাস, জিততে জিততে হলো না। তো ওই অস্ট্রেলিয়ার সিরিজের তো প্রভাব ডেফিনেটলি ওটা ছিল। অবভিয়াসলি দাদা, আমার মনে হয় সাহসটা আমাদের জন্য দারুণ ছিল। কারণ আমাদের যে আমরা যে পারবো বা বড় টিমের সাথে আমরা ওই যে আপনি যেটা বললেন যে 1 উইকেট 155 রান, এই সাহসটা আমাদের নতুন বলে খেলা বা আমরা 300 রান করতে পারি টেস্ট ইনিংসে, এই জিনিসগুলো আমাদের বিশ্বাসটা শুরু হলো। আমার মনে হয় যে টিমে ড্যাব এটাতে আমার মনে হয় যে যথেষ্ট ভূমিকা রাখছে সত্যি কথা বলতে, যে এবং আমাদের কালচারটা একটু হলো ড্রেসিং রুম কালচারটার পরিবর্তনও ড্যাব আনার চেষ্টা করছিল। যে আমাদের জন্য গসিপিং হইতো, গ্রুপে গ্রুপে বসে বসে কথা বলতাম 3জন 4জন কোনায় কোনায়, এই জিনিসগুলো আমাদের বন্ধ হইলো আমার মনে হয়। আমার মনে হয় ড্যাব এগুলো একদম পছন্দ করতো না। ড্যাব বলতো সব টিম বাইরে বসে পুরো টিমকে সাপোর্ট করবা, এরকম করতো। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় পাকিস্তান থেকে আস্তে আস্তে শুরু হইলো। ড্যাব প্রথম সিরিজটা আমাদেরকে এত কিছু বলে না, অস্ট্রেলিয়া সিরিজে দেখছে, অবজার্ভ করছেন, বাট পাকিস্তান সিরিজের বাদ হি ওয়াজ ভেরি সিরিয়াস এবং কিছু কিছু কনসার্ন ছিল যাতে আমরা ড্রেসিং রুমের পরিবেশটাকে খুব হেলদি রাখতে পারি, মাঠে যাতে আমরা ফাইট করতে পারি বা আমাদের অ্যাটিটিউড যাতে পুরো টিমের প্রতি একরকম থাকে, যে খেলছি বা খেলছি না ইটস এ ম্যাটেরিয়াল, বা টিম যাতে এরকম থাকে। এবং যেটা হয়েছে যে আপনি তো জানেন, আপনাকে আসলে মানে মানে আপনি আমার থেকেও ভালো বুঝবে, জানেন না। দর্শকদের বলেন। হ্যাঁ, আমি দর্শকদের সাথে বলি যে আমি কেন বললাম যে আপনি ভালো জানেন, কারণ আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করছে অনেকে, কারণ প্লেয়ারদের সাথে আপনি যেহেতু রিলেশনশিপ, আপনি যেটা বললেন একটু আগে, প্লেয়ারদের সাথে মিডিয়ার একটা ভালো সক্ষতা ছিল তখন, সত্যি কথা বলতে গেলে যে তখন কিন্তু আমরা দ্বীপের মতো ছিলাম দলটা। আস্তে আস্তে এই দলটাকে গুছানোও কিন্তু একটা বড় দায়িত্ব ছিল আমার, যে সবার রুমে যাওয়া। পেলেনও তো একটা ভাঙা দল ওয়ার্ল্ড কাপের বিপর্যয়ের পরে। এবং আমি বিশেষ করে দাদা সন্ধ্যাটার পরে প্রতিজনের সাথে রুমে রুমে আপনি যদি প্লেয়াররা বলে, আমি ইন্ডিভিজুয়াল গল্প করে করে, ধরেন আমি জানতাম যে আপনার সাথে আমার রাগ বা ওনার সাথে আপনার রাগ, এই রাগ ভাঙাতে ওর অভিমান ভাঙানোর একটা ব্যাপার, এবং আস্তে আস্তে করে একসাথে বন্ডিং করা, এবং আমরা আলটিমেটলি কিন্তু এটা আমরা করতে পারছিলাম। এবং আমরা সবাই বিকামে বাংলাদেশ ক্রিকেট টিম, সত্যি কথা বলতে মাঝে আমরা একটা পুরো দ্বীপের মধ্যে আলাদা হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়েছিল এটা। বিশেষ করে ওয়ার্ল্ড কাপের ডিবাকেলে আমাদের সত্যি কথা উই ডান ভেরি ব্যাড। আমরা কেনিয়া এবং আমরা কানাডা এবং কেনিয়ার কাছে হারলাম যখন, মানে এটা সত্যি কথা আমাদের জন্য খুব ডিসগ্রেস ছিল, আমি মনে করি খুবই ডিসগ্রেস ছিল, স্পেশালি কানাডা কেনিয়ার ম্যাচ দুইটা, আমরা জিতা ম্যাচ দুটোই হারছি আমার মনে করি। আমাদের টিম সিলেকশন সব কিছু মিলে ওয়াজ নট, মানে আমি এখন বলবো এই কথাগুলো যে অনেস্টলি যদি বলি, আমরা একদমই ঠিক করে অনেক ছিল না আমাদের, যেটা অফ দ্য ফিল্ড দিয়েছে। তো এইটা আমরা গুছিয়ে আনতে আনতে অস্ট্রেলিয়া থেকে শুরু, ধরেন অস্ট্রেলিয়াতে ধরেন ডেভ একটু কিন্তু খুবই ফ্রেন্ডলি, আবার মাঝে কিন্তু খুব রাগী শিক্ষক অনেক সময়, মানে ও কিন্তু কিছু কিছু কনসার্ন কিন্তু ছাড়ে দেয় না, একদম ধরে বলতো। যেমন এরকম পাকিস্তানে যখন একটা দুটো ধরলো তখন সবাই বুঝে ফেললো না ড্যাবের চোখ ফাঁকিতে যাবে না, ড্যাব কিন্তু পিছন থেকে দেখে, আপনি টেরও পাবেন না ড্যাব কোথা থেকে দেখে। তো ড্যাব আমাকে একদিন, যেমন আমি নাম বলবো না, কিন্তু আমি একটা কথা বলবো, পেশোয়ার টেস্ট ম্যাচে ড্যাব আমাকে ডাকলো, ডাকে বললো তোমার 2-3টা প্লেয়ার পিঠে কথা বলতেছে, তুমি তাড়াতাড়ি ওদেরকে বলো ড্রেসিং বাইরে আসতে। আমি জানি না, ড্যাব জানে। ড্যাব আমাকে বলার পর আমি তাড়াতাড়ি ভিতরে গেলাম, বললাম কি রে তোরা এখানে কি করিস, বাইরে যা খেলা দেখ। ড্যাব তো দেখছে তোদের এখানে গল্প করতে, ও চায় না যে ওই 2-3 জন মিলে গল্প করবো, ওর তরফ থেকে ওরা মনে হয় ক্রিকেটের বাইরে কিছু আলাপ করছে, হি ডোন্ট ওয়ান্টস দ্যাট। ও চিন্তা করবে যে মাঠে খেলা হচ্ছে, খেলা নিয়ে ফোকাস থাকবে।
তো যাই হোক আমার মনে হয় যে হ্যাঁ অস্ট্রেলিয়ার ওই ট্যুরটা আমাদেরকে দারুণভাবে সাহস যোগাইছিল পাকিস্তানকে। মানে আমরা হয়তো বা আপনি নেওয়ার না, আমরা পেশোয়ার হয়তো বা পেশোয়ার টেস্ট ম্যাচ যদি আমরা শোয়েব আখতারের যে স্পেলের কথাটা আপনি বললেন ওটা না হইতো, যদি আমরা পেশোয়ার টেস্ট জিততাম মেবি আমরা ওই সিরিজটা 2-1 জিততেও পারতাম। রাইট, হ্যাঁ এটা হইতেও পারতো, বাট আনফর্চুনেট লাক আমাদের ফেভার করে না, অনেক কিছুই হয়েছে আসলে। না ওইটা ওই 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 সিরিজ যদি বাংলাদেশ একটা টেস্ট জিততো এটা অনেক অনেক এগিয়ে দিত, অনেক আমাদের ক্রিকেট অনেক আগে এগিয়ে হ্যাঁ, যেত ওটা, সত্যি ওটা। কথা বলতে গেলে। আচ্ছা আমরা এখন অতীত থেকে বর্তমানে আসি, আমরা মোটামুটি 2003-এর কিছুটা স্মৃতিচারণ করলাম, ওটার প্রভাবটা বললাম। জি এখনকার অস্ট্রেলিয়া দল, এবং এটা তো একদম এটা নিয়ে কোনো নো ডিসরেসপেক্ট টু দিস টিম, এটা আপনিও তো বিভিন্ন জায়গায় বলেছেন, ওই টিমের সঙ্গে এই টিমের তুলনা চলে না। এটা অনেকে বুঝতে পারেনি দাদা আমার এই কথাটা। আমি কোনো সময় বলি নাই যে অস্ট্রেলিয়া এই দলটা খারাপ, অস্ট্রেলিয়া এখনো ওয়ার্ল্ড বিটার, বেস্ট টিম। তারা ক্রিকেট হিস্ট্রিতে অস্ট্রেলিয়া এখনো যে দল আছে তারা যে কোনো দলকে হারাতে পারবে, আমি বিশ্বাস করি সেটা। কিন্তু আমি বলেছি যে স্টিভ ওয়ার ওই অস্ট্রেলিয়ার সাথে এই অস্ট্রেলিয়ার সব মিল খুঁজে পাই না আমি, মানে তখন তো তারা মানে ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন মানে ওয়ার্ল্ড ক্রিকেট হিস্ট্রি। আর এখন আপনি সেই টিমটার এই টিমটার মধ্যে আপনি যদি কম্পেয়ার করেন, আপনি যদি সিম্পল ভাবে কম্পেয়ার করেন, আপনি কিন্তু পাবেন হ্যাঁ না এটা সহজ কথা, এটা তো বলে লাভ নেই। সেই লেগ স্পিনার আছে বা সেই ব্রেটলি কি আছে নাকি, যদিও এখন হয়তো বা প্যাট কামিন্স এরা সবাই খুব কামিন্স, স্টার্ক, হেজেলউড সবাই পেস বোলিং হয়তো মোটামুটি আমি বলবো যে প্রায় কাছাকাছি মানের। ম্যাকগ্রাগ, লি, আপনি ব্যাটিংটা যখন দেখবেন তখন আপনি যখন ভ্যাথু হেডেন, ল্যাঙ্গার, পন্টিং, স্টিভ ওয়ার, ড্যারেন লেম্যান, মার্টিন লাভ, মানে শেষ করতে পারবেন। অ্যাডাম গিলক্রিস্ট, যখন ভাবলেন সবাই আউট করে দিচ্ছেন এখন তখন গিলক্রিস্ট নামবে না। তো অস্ট্রেলিয়া আমরা এটা মানুষ যাই বলুক এটা আপনি বুঝি, বা মানুষেরও অনেকেই বুঝে, তারা হয়তো জিনিসটা বুঝতে ভুল করেছে। অস্ট্রেলিয়া ওই দলের থেকে ডেফিনেটলি একটু শক্তি যদি চিন্তা করি আমরা অন পেপার একটু কম। বাংলাদেশের শক্তি ডেফিনেটলি ওই সময় যা ছিল তার চেয়ে একটু বেশি, একটু না অনেক বেশি এখন আমার মনে হয় মেন্টালি ফিজিক্যালি। হ্যাঁ তো এইবারে সিরিজটাও হতে পারে বাংলাদেশ 2 টেস্টে ইনিংসে হারতে পারে, সেটা খেলায় হতেই পারে ক্রিকেট খেলা। কিন্তু মানে এই সিরিজটাতে আপনি কি এক্সপেক্ট করছেন? হ্যাঁ দাদা বর্তমানে আমরা অনেক ওয়েল প্রিপেয়ার একটা টেস্ট টিম, আমাদের একটা মানে ইতিহাস তৈরি হয়েছে ক্রিকেটের, এত বছর আমরা খেলতেছি, আমাদের ছেলেরা এখন ভালো ট্রেনিং করে, ভালো কোচেস আছে, ভালো প্র্যাকটিস করে, আমাদের টেস্ট সিরিজ জেতার অভিজ্ঞতা হয়েছে এখন। আমরা এমন তো না যে আমরা সেটা হোমে জিতি বাইরে জিতি, আমরা পাকিস্তানে গিয়ে তো পাকিস্তানের সাথে দুইটাই জিতছি আমরা, শুধু আমাদের মধ্যে তো এই কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে ছেলেদের মধ্যে। তো আমি বিশ্বাস করি যে আমার যেটা ধারণা যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো, যদিও আমরা প্র্যাকটিস ম্যাচতে অনেক কথা বলেছে, বাট আমি তারপরেও বিলিভ করি যে টেস্ট ম্যাচের উইকেট আর প্র্যাকটিস ম্যাচের প্রিপারেশন অনেক ডিফারেন্স থাকে বা মানসিকতার ডিফারেন্স থাকে। তারপরেও হয়তো বা যদি ভালো করতো ভালো লাগতো, যেহেতু আমরা 58 রানে অল আউট হয়েছি, বা সেটা খুবই আমরা 54 রানে অল আউট হয়েছি, সেটা আমরা আমাদের জন্য একটু হলো ডিসরেসপেক্টফুল, বাট আমি মনে করি এটাই হয়তো বা ছেলেদেরকে ওয়েক আপ কল ছিল, হয়তো আমরা ভালো খেলবো, আমি বিশ্বাস করি ভালো খেলবো। বাট কারণ আমি মনে করি আমরা এখন অনেক ওয়েল প্রিপেয়ার। 2003-এর সময় আমরা কোনো প্রিপারেশন ছিল না, বাট এইটা তো আমাদের থেকে অনেক আগানো দল একটা, সত্যি কথা বলে এক্সপিরিয়েন্স দিক থেকে বলেন, যে এই দলে ধরে মুশফিকুর রহিমের মতন প্লেয়ার আছে যারা এত বড় ব্যাকগ্রাউন্ড ইন টেস্ট ম্যাচ, যার পারফরমেন্সেস বাংলাদেশকে অনেক ম্যাচ জিতে, সত্যি কথা বলতে আপনি লিটন দাস বলেন, আপনি নাজমুল শান্ত বলেন, যারা এরা কিন্তু টেস্ট ম্যাচে যথেষ্ট, আপনি তানজিদ টাইমের কথা বলেন, আমি বলবো নতুন ঠিক আছে, বাট এরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের আছে, ঠিক না? আমাদের ফাস্ট বোলিং ইউনিট ওয়াজ ভেরি গুড, যদিও আমরা হয়তো বা সবাই আমরা বলছি নাহিদ রানা, শরীফুলের কথা, বাট বাকি যারা 4 জন আছে এদের কথা ভুলে গেছি। এবার তো আপনাকে নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ জিতেছে 6 উইকেট, আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি। আমাদের মধ্যে হ্যাঁ যদিও এই বছর হয়তো একটু পিছায় গেছে, ইনজুরির কারণে ছিল, এটা ছিল, বাট তারপরেও আমি হাসান মাহমুদকে অনেক রেট করি অ্যাজ এ টেস্ট বোলার, দারুণ একটা বোলার, সত্যি কথা বলতে তাস কিন্তু আছেই, এবং খালেদও এগ্রেসিভ। তো আমাদের স্পিনারদের মধ্যে দুইটাই আমাদের খুব কোয়ালিটি স্পিনার আছে, মিরাজ আর তাইজুল, মানে সত্যি কথা বললে টেস্ট ম্যাচে ওদের থেকে এক্সপিরিয়েন্স বলে এখন মানে ওয়ার্ল্ড ক্রিকেটে কমই আছে। আমাদের কিন্তু এই বোলিং এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড, খালি আমাদের ব্যাটারদের দিকে আমাদের মুখ তাকায় থাকতে হবে, যাতে আমরা ইনশাল্লাহ প্রথম ইনিংসটা স্পেশালি, আমি সবসময় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে খুব গুরুত্ব দিই যে আমরা যারা লম্বা ব্যাটিং করতে পারি, তাহলে জিনিস অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। গত 2-3 বছর যদি বলি, যে একসময় বাংলাদেশ মানে ওই যে 2 ফর্মেট 3 ফর্মেট, যখন 2 ফর্মেট ছিল তখনও বাংলাদেশ ওয়ানডে একটু বেটার খেলতো মনে করতাম আমরা, কারণ আসলে ওয়ানডেতে তো আপনি অনেক সময় একটা পার্টিকুলার ডেতে ভালো খেলে জিতে যেতে পারেন, টেস্ট ম্যাচে তো আপসেট মানে তা না, 5 দিন আপনাকে শেষ করে দিতে হ্যাঁ ওটা হয় না, আপনাকে নর্মালি গিয়ে নর্মাল রেজাল্টই হয়। তো তারপরেও গত 2-3 বছর ধরলে একটা ইন্টারেস্টিং চেঞ্জ আমরা দেখছিলাম, মনে হচ্ছিল যে বাংলাদেশ প্রবাবলি বেটার টেস্ট টিম দেন ওয়ানডে টিম,
বা টি-20, Correct. পরে ওরা ঘুরে দাঁড়াইছে, টি-20 টিমে ব্যাটার করেছে, ওয়ানডে করেছে, জি কিন্তু পাকিস্তানকে ঘরে এবং ঘরের বাইরে বাইরেতে, হোম হ্যাঁ। অ্যান্ড ওয়ে হারানো, এটা তো অবিশ্বাস্য। মানে অবশ্যই দাদা, দ্য ওয়ে দ্য বয়েজ প্লেড, সত্যি কথা বলে এরপরে আবার জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ ইনিংসে হেরে গেল। এটা হয়, বড় দলেরও হইতে পারে, কিন্তু ইনকনসিস্টেন্সি যেটা আছে, এটা কি আপনার মানে মনে হয় যে বাংলাদেশ টিমের যেটা অস্থিরতা, ক্যাপ্টেন্সি নিয়ে নানা কিছু মিলে, ধরেন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, আবার শান্তকে রিইনস্টেট করা হলো অনুরোধ করে, এবং শান্তকে আপনি কীভাবে আপনি মনে হয় খুব ক্লোজ থেকে দেখছেন ওকে, না? হ্যাঁ, অনেক কাছ থেকে দেখা। আমি মনে করি যে মানে ক্রিকেট নিয়ে এই ছেলের মধ্যে, মানে আমি মনে করি ফুল টাইম ক্রিকেটার। আমি ওকে সবসময় বলি যে ক্রিকেটের বাইরে কোনো চিন্তা নাই, বা অন্য কিছু নিয়ে ওর কোনো মাথা, ও খালি ক্রিকেট খেলবে, ক্রিকেট নিয়ে চিন্তা করবে কীভাবে ভালো করে। আমি আর মাঝে একদিন ওকে বললাম যে শান্ত, ইউ ক্যানট চেঞ্জ দ্য হোল টিম, এত সোজা হবে না তোর জন্য, তোর ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট তোর ক্যারিয়ারের জন্য, তোর এটা খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই টিমের সাথে কথা বলবি, বাট ও মানে খেলার মাঠের ভিতরে যতটা চিন্তা করে তার 3 গুণ বেশি চিন্তা করে মাঠের বাইরের জিনিসগুলোকে নিয়ে, যে কিভাবে আরো কালচার ভালো করা যায়, কালচার ডেভেলপ করা যায়। এটা কিন্তু তাড়াহুড়া করে হবে না, এটা স্লো একটা প্রসেস। হ্যাঁ, এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তোর সাথে মানে তোর সাপোর্ট করার মতো ছেলেরাও দরকার হবে। কারণ যদি এখন আপনি একটা ড্রেসিং রুমে কী হয় দাদা, 15 জন প্লেয়ারের মধ্যে যদি 7 জনই ডিফিকাল্ট থাকে, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট ঠিক করা। তো এটা হবে না তা না, এটা সবসময় ঠিক করা হবে। বাট আমি শান্তকে কাছ থেকে দেখি যত, ইজ এ গুড ক্যাপ্টেন, ইজ এ ম্যাচুয়ার্ড ক্যাপ্টেন, এখন বুদ্ধি আছে মাঠে, ইজ ভেরি, মানে আমি বলবো যে খুবই মানে ইয়ে থাকে, মানে যেটা হলো ও ছোটোখাটো জিনিসগুলো ও দেখে মাঠের, মানে ফিল্ডিং পজিশনে কে কোথায় আছে না আছে, অনেক সময় না যায় তুই পয়েন্টে চলে যায়, ও কিন্তু জানে মানে প্রতিটা জিনিস নিয়ে তার একদম মিটিকুলাস থাকে সে, সত্যি কথা ব্যাপার। আর তবে আমার মনে হয় যে মাঝে সাঝে এইটার জন্য ওর পারফরমেন্সের ঘাটতি হয়, যেটা আমি মনে করি। হ্যাঁ, ওর নিজের দিকে নজরটা, ওর হি ইজ এ ভেরি গুড ব্যাটার, যেতে অত ওই আমার সাথে ডিবেট করুক বা এই করুক, ইজ এ ভেরি গুড ব্যাটার হু ক্যান স্কোর বিগ রান, যার অ্যাবিলিটি আছে, এবং সে প্রমাণ করছে আসলে অনেকবারই। বাট তারপর ওইটা হয়, এটা একটা প্রেশার যে ও ক্যাপ্টেন্সিটা ব্যাটিংয়েও নিয়ে আসে হয়তো বা, যেটা আমি ওকে সবসময় বলি যে তোর ব্যাটিং ইউর নট এ ক্যাপ্টেন, ইউর ব্যাটার, অ্যান্ড ইউর ডিউটি ইউর হ্যাঁ, তো স্কোর রান তোমার জবই এটা, সেটাই। তুমি ক্যাপ্টেন, তুমি শুধু মাঠে যখন ফিল্ডিং টিম নামবে তখন তোমার প্রিপারেশন, তোমার কাকে চেঞ্জ করবা, কোথায় ফিল্ডিং করবা, কী তোমার প্ল্যানিং, কাকে প্ল্যান করে আউট করবা, কী তোমার কম্পিউটারের সাথে কথা হয়েছে যে অপন টিমের এই ব্যাটসম্যানকে আমার এখানে বল করো, তোমার মনে রাখতে হবে অনেক কিছু। তোমার বোলার ভুলতে হবে, তুমি বলতে পারবা না, সত্যি কথা বলতে গেলে ক্যাপ্টেন অনেক রেসপন্সিবিলিটি থাকে তো দাদা। তো এই রেসপন্সিবিলিটি ওইখানে বেশি, ব্যাটিংয়ে তোমার খালি ব্যাটিং করা আর কিচ্ছু না, লম্বা সময় ব্যাটিং করে এনজয় কর ব্যাটিংটা। এবং আজকেই বয়সটা আছে, কালকে থাকবে, আর 10-5 বছর পর কিন্তু তুই ইউ উইল মিস আউট, যে আমি এগুলো ভুল করছিলাম বলে হয়তো আমি আর টেস্ট ম্যাচ খেলতে পারি নাই, বা আমার টেস্ট ম্যাচ সীমিত হয়ে গেছে। তো এটা পরে চিন্তা না করে এখন থেকে চিন্তা কর যে তুই আরও 10 বছর টেস্ট ম্যাচ খেলবি, এবং খুব মানে লম্বা সময় তুই বাংলাদেশকে সার্ভিস দিবি। তাই আমি শান্তকে ওইভাবেই দেখি। শান্ত ইজ আ ভেরি পজিটিভ ক্যারেক্টার অ্যান্ড আ ভেরি পজিটিভ ক্যাপ্টেন। ও জিততে চায়, ও সব কিছু জিততে চায়। আচ্ছা, এই সিরিজে মানে আসলে ধরেন মাউন্ট মঙ্গানুয়ে যখন বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালো 2022-এ, 22 না 21 বা 22, তো এটা আমরা কেউ কল্পনা করিনি। বাংলাদেশের আগে নিউজিল্যান্ডে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশ হারবে, টেস্টি হোক ওয়ানডে হোক টি20, খুব বাজেভাবে হারবে, এরকম ছিল। এবং নিউজিল্যান্ডে গিয়ে কোনো দলে জিততে পারছিল না এর আগের 2-3 বছরে। তো ওইটা হয়তো আপনাকে সাহস দেয় যে এখানে একটা কিছু ঘটে যেতে পারে। কিন্তু আসলে কি রিয়েলিস্টিক্যালি এই ডারউইন, এবার তোমার আরেকটা নতুন ভেন্যুতে খেলা, মেকাই, কোনো আইডিয়া নাই, কোনোদিন খেলাই হয় নাই টেস্ট ম্যাচ। তো বাংলাদেশকে আসলেই একটা আপসেটই তো বলবো, বাংলাদেশ জিতলে এখনো অবশ্যই আপসেট করতে পারে মনে হয়। আমি মনে পারি দাদা, আমার সেই বিশ্বাসটা আছে। আমি অবশ্যই বিশ্বাস করি যে আমরা যদি, যেটা আমি বললাম, মমিনুল, মুশি, হ্যাঁ, মমিনুল নাম ভুলে গেছিলাম, মমিনুল, আমাদের আরেক লিজেন্ড আছে, আমি মনে করি যে টেস্ট লিজেন্ড। আমি মনে করি যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ওর মতো সাকসেসফুল প্লেয়ার খুবই কম আছে। বাংলাদেশে শুধু টেস্ট ম্যাচ খেলে এই বছর তো সাস্টেইন করা খুবই চারটিখানি কথা না কিন্তু। এবং এই ছেলেটা ডেডিকেটেড একটা ছেলে, সত্যি কথা বলতে গেলে, মানে সবার, আমি মনে করি হিজ সবারই ইয়ে হওয়া উচিত, রোল মডেল হওয়া উচিত। সব ইয়াংস্টারদের রোল মডেল কিন্তু মমিনুল, যেভাবে হি ফাইটস ফর হিজ প্লেস, বা ও এতদিন ধরে নিজেকে ফিট রাখছে বা রাখছে। তো আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব, খালি আমাদের এই টপ অর্ডারটা যদি একটু গুছায় খেলতে পারে। আমি মনে করি যে মুশি, মমিনুল, লিটন, আমাদের মিডল ইজ কোয়াইট এক্সপিরিয়েন্স, যেখানে আমরা একটা বড় রান করতে পারি। এবং আমরা দেখেন দাদা, 10 উইকেটে খেলা, আপনি যদি ফার্স্ট ইনিংসে লম্বা রান করে যদি ফার্স্ট ইনিংসে 10টা উইকেট নতুন বলে নিয়ে নিতে পারে,
মানে অ্যাটলিস্ট 4-5টা উইকেট আর্লি দিতে পারে, অলওয়েজ আপনি অস্ট্রেলিয়ার বেশি চাপে চাপে ফেলতে হ্যাঁ, পারবে। ওই চাপে ফেলতে পারাটাই আমার মনে হয় যে ওইখান থেকে চাপে ফেলে আপনি কিন্তু match চাপে জিততে পড়লে পারবেন। চাপে হ্যাঁ, পড়লে মানুষ ভুল করে, pressure যত বড় সবসময় প্লেয়ারই হয়, হোক। যত বড় প্লেয়ারই হোক। এমন না যে যে ওরা আনবিটেবল সাইড, আমি এটা বলবো না, দে আর ভেরি গুড সাইড। অস্ট্রেলিয়া এখনো দারুণ শক্তিশালী একটা দল, বাট আনবিটেবল সাইড আমি বলবো। ওদের বোলিং ইজ, আমি সবসময় রেসপেক্ট করি ওদের যেই বোলিং অ্যাটাক ইজ ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড রেসপেক্টেড বোলিং অ্যাটাক। ব্যাটিংয়ে কিন্তু ওদের এখনো দু একটা, লাবুসাঙ্গে খেলবে না, হয়তো অনেকে খেলবে না। তো আমার মনে হয় যে সুযোগ একটা থাকতেছে বাংলাদেশের জন্য। আপনার পিককে, ওপেনার বাংলাদেশের ওপেনিংয়ে আপনার পিককে? টিম তো সিলেক্ট হয়ে গেছে, কাজে আপনাকে এর মধ্যে থেকে নিতে হবে। আমার মনে হয় সাদমান আছে, সাদমান আছে, তামিম আছে। জি, সৌম্য রোলটা ঠিক বুঝতে পারছি না। সৌম্যকে নেওয়া হয়েছে, কিন্তু সৌম্য আবার দেখলাম প্র্যাকটিস ম্যাচে সাথে একদিন সাথে করলো, পরে একদিন আবার উপরে উপরে দিকে করেছে। আমার মনে হয় সাদমান তো আমি মনে করি স্টিল আমাদের মাত্রই তো শুরু করছে দুজন। আমার মনে হয় সাদমান থাকবে। আর সৌম্য তাইমের মধ্যে আমার মনে হয় যে এটা ডিসেম্বর, আমি মানে যেহেতু সৌম্য এখন অনেকদিন ওপেন করছে না, অনেকদিন নতুন বলে ব্যাট করছে না, টু বি ভেরি অনেক, আমি তামিমকে আগায় রাখবো হয়তো এখানে। আর আমি তামিমকে এই জন্যই চাই যে এই যে কাউন্টার অ্যাটাক করা আমাদের মানে এখন টেস্ট ম্যাচে যেরকম সুর, সেই সুরে আপনি যদি একটু কাউন্টার অ্যাটাক করতে পারেন, এবং তামিম যদি একটা কুইক ফায়ার রান করে দিয়ে আসতে পারে যদি, বাট আমি বলবো তামিমকে ডিড টু ব্যাট স্মার্টলি এখানে। খালি মারলে ওয়ান ডে যেমন ও অনেক মারে বা টি-20 অনেক মারে, টেস্টে যদি আরেকটু ধৈর্য ধরতে পারে, ওর মধ্যে অ্যাবিলিটি ছিল শর্টস খেলার। আর এখানে তো ধরেন 3টা স্লিপ গালিব হয়তো বা ওর সময় হয়তো বা ডিপ স্কোয়ার নিয়ে নেবে খুব প্রথম থেকে ওরা, হ্যাঁ, ওরা প্ল্যানিং, ওদের প্ল্যানিং তো অনেক স্ট্রং থাকবে, বাট টাইমকে ওই ভুলটা করা যাবে না। মানে আমার মনে হয় যে ও শর্টস খেলুক, আমি বলছিলাম যে ওর ওর ক্যারেক্টারের বাইরেও চলে আসুক, বাট ও যদি 2টা সেশন খেলতে পারে, মানে আমি যদি মনে করি লাঞ্চ অ্যান্ড টি পর্যন্ত খেলে দিতে পারে, তাহলে বাংলাদেশ আমার মনে হয় যে অনেক ভালো মানে আমাদের সেই আগের তামিমের মতো, ওই তামিম খুব যেরকম ভালো। যেমন আমি টাইমের ওই ম্যানচেস্টার ইনিংসটা আমি কোনো সময় আমার মনে হয় টাইমের অনেক 100 দেখছি। ম্যানচেস্টার 100 ওয়াজ অ্যাবসলিউটলি, মানে আমি বড় টাইমের কথা বলছি, সেকেন্ড টেস্টে যেটা আনবিলিভেবল 100 করছিল। তো ওই রকম যেন আমরা ইংল্যান্ডকে জানি ওই, আমি এবং আমার মনে আছে অ্যান্ডারসনের সুইং ওই টেস্ট ম্যাচে একটু মেঘলা হয়েছিল, মানে আনপ্লেয়েবল সুইং ছিল, বাট টাইম ওর মধ্যেই রান করলো, এবং দ্য ওয়ে হি স্কোর দ্য 100, আমার মনে হয় তামিম যদি ছোটো তামিম যদি এরকম কিছু একটা করে, তা আপনি অলওয়েজ বাংলাদেশ বেটার একটা পজিশন। আর ওই যেটা বললেন যে ইংল্যান্ডে তো বাংলাদেশ মানে খুব বাজেভাবেই হেরেছিল, কিন্তু তামিমের ওই 2 সেঞ্চুরি কিন্তু এখন ইতিহাস হয়ে আছে। অবশ্যই আজ ইন্ডিভিজুয়াল মাইলস্টোন দিয়েও আপনি মেমোরেবল হয়ে করে থাকতে রাখতে পারবেন। এবং দাদা আমি মনে করি যেটা আপনি এইমাত্র বলছিলেন কি জানেন, আমাদের সাধারণ মানুষরা বা আমরা কিন্তু অনেকেই ফিল করি যে আমরা অস্ট্রেলিয়া আবারও হারবো, হয়তো ইনিংস ব্যবধানে হারবো। তা আমাদের তো আসলে হারানোর কিছুই নেই, যদি আমি ওই সেন্সে কথাটা বলি। আমাদের তো সব কিছু পাওয়ার আছে আবার এই সিরিজ থেকে। তা আমরা যদি আমাদের অল আউট খেলি, আমরা যদি মন খুলে খেলি, আমি খালি ভাইয়া বাংলাদেশ মন খুলে খেলো, ছেলেরা যাতে ওই চিপায় মানে ওই ভীতি নিয়ে ক্রিকেট না খেলে, ফ্রি টার্ম নিয়ে খেলুক, ভালো করুক। টেস্ট ম্যাচ বলে আমাদের, হ্যাঁ টেস্ট ম্যাচের যেই নর্ম অ্যান্ড টার্মস আছে আপনি ওগুলোকে মেনটেন করবেন, ফলো করবেন, আপনাকে একটু লম্বা সময় থাকতে হবে। সেটার জন্য তো আপনি খালি আমি ঠিকই বললাম, আপনি যদি বলটা একটু পুরান করে দিয়ে আসতে পারেন, আমি বলছি যে লাঞ্চের থেকে আরও 10টা ওভার যদি আমাদের 2 উইকেটে এরকম থাকি, তাহলে আমাদের মিডলরা তো এত স্ট্রং যে পুরান বলটা এত ভালো হ্যান্ডেল করবে যে, এবং আমি মনে করি মুশিমা মিনুল যখন একবার সেট হবে, পরের নতুন বলটা তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, তো আমি অত মনে করি। আপনার কথা বলে আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কথা শুনতে শুনতে ভাবছিলাম যে আমি বাংলাদেশের ব্যাটসম্যান, এখন নতুন বল পূরণ করার দায়িত্ব আমার। 1, 2, 3 যদি ব্যাটসম্যান বলি, টপ অর্ডার ব্যাটসম্যান, একদিকে থেকে আসবেন স্টার্ক সাহেব, আরেকদিকে আসবেন কামিন্স সাহেব, মানে হেজেলউডও আসতে পারে, মানে স্টার্ক, কামিন্স, হেজেলউড। এবং এইটার উল্টা দিকটা যদি আমি বলি, এই অ্যাটাকের এগেনস্টে যে ছেলেটা যদি তামিম যদি একটা 50 করে, কনফিডেন্সটা কোথায় যাবে? মানে আপনি যেটা বলছিলেন, প্রবলি ড্রেসিং রুমের টকটা এটাই হওয়া উচিত, গো দেয়ার অ্যান্ড এনজয় এভরিথিং টু গেইন, নাথিং টু লুজ। গর্ডন গ্রিজের একটা কথা আমার সবসময় মনে পড়ে দাদা, বুঝছেন, আমি একটা 100 করলাম ও আমাকে এটা বলছিল, দ্যাটস ইনকারেজিং নক, সবাইকে একটা বলছিল ইনকারেজিং। আমি মনে করি তামিমের এই 50 বলে পুরো ড্রেসিং রুমে ইনকারেজ বাড়ায় দিবে, ইনকারেজ ডিফারেন্ট হয়ে যাবে, হয়তো অ্যাটমসফিয়ার। কারণ আপনি দেখেন আমাদের ওই সময় কিন্তু কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না, কারণ আমরা সবাই এক, 2003-এ 2 বছর এক্সপিরিয়েন্স সবার। কিন্তু এখন মুশির এক্সপিরিয়েন্স, মমিনুর এক্সপিরিয়েন্স আপনি চিন্তা করেন, লিটন দাসের এক্সপিরিয়েন্স চিন্তা করেন, এখন তো ড্রেসিং রুমে এগুলো আছে। আমাদের তো আপনি আমাদেরগুলো ছোট করছেন, কারণ আমাদেরগুলো তো অনেক বড় টেস্ট প্লেয়ার, ডাবল 100, মুরলীর এগেইনস্টে ডাবল 100 করা প্লেয়ার আছে আমাদের। মুরলীকে খেলতে পারছে বিশ্বের খুব কম প্লেয়ারই ওইভাবে। তা আমাদের মুশি তো শ্রীলঙ্কার এক্সট্রা 200 করা প্লেয়ার, মমিনুল রান করা প্লেয়ার, সব বড় বড় ভাগা ভাগা। আমাদের তো স্ট্যান্ডার্ড এখন এইটাই, তো উই হ্যাভ টু ফাইট উইথ স্ট্যান্ডার্ড। আমাদের তো কিছু, আমাদের হ্যাজেলউডকে খেলতে হবে, বাউন্সার মারবে, মাথায় লাগবে, ব্যথা পাবো, সব ঠিক আছে, হাতে লাগবে, ফাইট। বাট আমাদের এই একটাকেই তো আমাদের যদি আমরা ভালো করতে চাই, আমার মনে হয় ছেলেরা এখন এইসব চিন্তা করেন, বললাম না। বাট হ্যাঁ ডেফিনেটলি আমি প্রথমেই বললাম যে সমীয় জায়গাটা বোলিং অ্যাটাকের, মানে হ্যাজেলউড, স্টার্ক,
কামিন্স, এরা তিনজনই বিশ্বসেরা ফাস্ট বোলার। বাট আমাদেরকে যদি ভালো করতে হয়, এদের করতে হবে, এবং এটা যে অসম্ভব তা না। যদি আমরা একটু, আমি বলি না যে আমরা 100 for 0 থাকবো, আমি বলছি যে আমি 40 ওভার যদি ব্যাটিং করতে পারি উইথ লুজিং 2 উইকেটস ইভেন অ্যাটলিস্ট, তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভালো পজিশন থাকবো। 40 ওভার যদি আমরা এখনকার দিনে যে স্মার্ট ক্রিকেট খেলা হয়, আমরা 140 থাকবো অ্যাটলিস্ট, আমি মনে করি। একটু আগে আমরা যেটা কেয়ার্স নিয়ে বলছিলাম, মানে 2003 কেয়ার্স, যদি সুমন আর হাবিবুল বাশার তখন ওই বোলিং এ হান্নান সরকার, হান্নান সরকার যদি 155 155 1 কি আপনি জানেন কত বড়, আমরা 155 ছিল ওরা, তাহলে ওরা পারবো না 8 রানের পার্টনার। হ্যাঁ, সুমন আর হান্নান তখন 2 বছর এক্সপিরিয়েন্স টেস্ট ক্রিকেটের। এখন আমাদের ওপেনার তো একটু বেশি এক্সপিরিয়েন্স, সাদমানের তো বেশি এক্সপিরিয়েন্স আছে, নাজমুল শান্তর তো বেশি এক্সপিরিয়েন্স আছে। তা আমার মনে হয় যে আমরা পজিটিভ সাইড দিয়ে চিন্তা করি যে বাংলাদেশ কতটা ভালো খেলতে পারে, সেটাই আমাদের দেখার উদ্দেশ্য। জিতা হারা ইটস পার্ট অফ, আপনি যেটা বলছিলেন টেস্ট ম্যাচে যে একটা সেশন, শোয়েব আখতার একটা স্পেল ক্যান ড্যামেজ এভরিথিং, তো ওইটা হইতে পারে হয়তো বা, বাট আমি বলতে চাই যে আমরা কতটা মানে ঘাড়ে ঘাড়ে চোখে চোখ মিলাই খেলতে পারি, আমার কথা হচ্ছে এটাই যে দেখার বিষয় আসলে। এটা তো সেই তখন যা শুনলাম সেটা হচ্ছে চিরকালীন খালেদ মাহমুদ ফাইট। সুজন, থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন আমার, এবং পুরো প্রোগ্রাম এখানেই শেষ। সেটা হচ্ছে যে পার্টিকুলার এনি প্লেয়ার যে আপনি প্রত্যেকের কাছে এক্সপেকটেশন থাকবে, এটা টিম গেম, তো বাংলাদেশে কোনো পার্টিকুলার প্লেয়ার আছে যার জন্য মনে করেন আপনি যে এই ট্যুরটা ক্যান বি এ মাইলস্টোন অর টার্নিং পয়েন্ট ফর হিজ কেরিয়ার বা মেমোরেবল ফর হিজ? না, আমি মানে অনেকের কথাই মনে করি, আমি একটা বললে খুব ডিফিকাল্ট, বাট আমি শান্তকে অবশ্যই, আমি শান্তর অনেক বড় ফ্যান। আমি আশা করি যে শান্ত অ্যাজ লিড ফ্রম দ্য ফ্রন্ট, আমি এটা চিন্তা করি যে হেভি লিড ফ্রম দ্য ফ্রন্ট, এটা আমি বিশ্বাস করি ও এমন কিছু করবে যেটা ওর জন্য এবং দলের জন্য অনেক ভালো হবে, বাংলাদেশ দলকে ভালো ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করবে। সত্যি কথা বলতে আমি চাই শান্ত ভালো করুক এই সিরিজটা আবার। না, আপনি খুব ভালো পিক করছেন এই কারণে, কারণ শান্তর ক্যাপ্টেন হিসাবেও এটা তার জন্য কিন্তু একটা বড় লিপ ফরওয়ার্ড। এতদিন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, মানে অস্ট্রেলিয়ার এগেনস্টে যেটা বললেন, ও যখন টস করতে যাবে কামিন্সের সঙ্গে, ওটা তো ডেফিনেটলি একটা অন্য ফিলিং অস্ট্রেলিয়ার মাটিতে, এবং ওই যেতে ও যদি লিড ফ্রন্ট থেকে লিড করতে পারে সেটা ইয়ে আছে। আর যদি আপনি আমাকে বোলারদের বলে, আমি বলে রাখবো যে হাসান মাহমুদ শুড বি লুক আফটার, মানে ক্যান ইয়ার ডেঞ্জারাস, মানে ওদের ব্যাটসম্যানদের জন্য হাসান মাহমুদ, এবং তাসকিন তো অবশ্যই এক্সপিরিয়েন্স তো অবশ্যই। এই দুইটা আমার ফাস্ট বোলিংয়ে আমার মনে হয় বাংলাদেশের হেজেলউড বলা যায়। হ্যাঁ, একদম, মানে এত সুন্দর ছোট ছোট সুইং করে, মানে হি ইজ ভেরি অ্যাকিউরেট। আমার মনে হয় যে লাস্ট কাউন্টি ওকে আরও ডেভেলপ করছে, সত্যি কথা বলতে গেলে। সুজন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে দেখার জন্য। হাত মেলানোর পরে আর কথা বলার দরকার নাই, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। কালকে থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, আমি হাত ছাড়ছি না, কিন্তু টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত হাত ধরে রাখবো, সেটা সম্ভব না। কালকে সকালে শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর আবার টেস্ট ম্যাচ খেলতে নামছে, এইটাই একটা মানে অনেক বড় উপলক্ষ, যেটার জন্য অবশ্যই বাংলাদেশ দায়ী না, অস্ট্রেলিয়া দায়ী। অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডাকে না, তো বাংলাদেশ এমন কিছু করুক যাতে অস্ট্রেলিয়ার সাথে পরবর্তী টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়াতে আমাদের 2 বছর পরে হোক, 23 বছর অপেক্ষা না করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।